আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শুরু করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি ইয়াসিন রাকিব। এই অবশ্য পরিচয় অনেক ক্ষেত্রে অনেক পার্সপেক্টিভ দিক থেকে একেক ধরনের পরিচয়। তবে এই ভিডিওটা আমি যাদের দেখাতে চাচ্ছি, তাদের দিক থেকে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি জায়ানের বাবা। জায়ান হচ্ছে আমি অর্থাৎ আরো যদি স্পষ্ট করে বলি, বাংলা কলেজের সাথে সম্পর্কিত যত ব্যক্তি, মানুষ, প্রশাসন, প্রশাসনিক লোক, ওই কর্মকর্তা, কর্মচারী, পিছনে দখল করে থাকা শিক্ষার্থী যারা হলে থাকে, যারা হলে থাকে না, আ সবার ক্ষেত্রেই এই ভিডিওটা রিলেভেন্ট এবং প্রয়োজনীয়। তো আমি জানাচ্ছি যে আমি হচ্ছে জায়ানের বাবা। আমি একটা ইউটিউব চ্যানেল করলাম, জায়ান জানো। এটার মূল কেন করা হলো? কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে এটাই মনে হয় ১ম যে একটা জায়গা দখলদারিত্বকে কেন্দ্র করে যে আমার সাথে যা হয়েছে, এটা আমি জানাতে চাই। এতদিন জানাতে পারিনি বা জানাতে চাইওনি। কারণ ভেবেছিলাম সর্বশেষ হোক, আমার সন্তানের ভবিষ্যৎটা ভালো হোক। কিন্তু ওই দখলবাজরা তাদের এই দখলের এত বড় লোভ যে শেষ পর্যন্ত তারা এটা আসলে করতে দিচ্ছে না। সেই প্রসেসে আছে। তো আমি মনে হচ্ছে যে এটি একটু করে জানানো দরকার অনেকটা কারণে। সমাজকে সচেতন হওয়া দরকার। তাছাড়া আমার সন্তান বড় হয়ে যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে। আশা করি পারবে না। কারণ সমস্ত ক্ষেত্রে আমি কাগজ ডকুমেন্ট এমনভাবে স্পষ্ট করে রেখেছি যে ও একসময় সব বুঝতে পারবে যে ওই স্বৈরাচারীদের, আ দখলবাজদের যে ইনটেনশন গুলো কি ছিল। তো যাক, এই চ্যানেলটা করে রেখেছি যারা এই বাংলা কলেজের সাথে কোনোভাবে রিলেভেন্ট, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এটা আপনার ফিউচারের সাথেও যাবে। কারণ আপনারও সামনের যারা শিক্ষার্থী রয়েছে তাদের পরবর্তীতে যখন হয়তো কোনো নির্বাচন হোক বা কলেজের কোনো প্রোগ্রাম হোক, তাদের ম্যানিফেস্টোটা কেমন হতে পারে আমার এই ভিডিও থেকে তারা সিদ্ধান্ত নিতে পারবে। যারা সেখানে বসবাস করছেন, তারাও জানবেন যে আপনার একজন প্রতিবেশী তারা কিভাবে করে এই আপনাদের যা জানিয়েছে সেটা কতটুকু সত্য, কিংবা আড়ালে কতটুকু মুখোশ পরা বা আড়ালে কতটুক এই কি বলে জালিম বা জুলুম তারা চালিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবগত হবেন। তারপর যদি উদ্দেশ্যগুলো বলি, আজকে আমি কি উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি লিখি নেই, অনেকগুলো উদ্দেশ্য। যদি একদম প্রথম উদ্দেশ্য বলি, আমার ছেলেকে জানানো। একটা ইউটিউব চ্যানেল আমি এইজন্য করেছি, আমার অনেকগুলো ডকুমেন্ট আছে। ওদের সাথে অনেক কনভারসেশন, কথাবার্তা বলার সেগুলো রেকর্ডগুলো আছে। তারপর হচ্ছে এরকম অডিও রেকর্ড আছে। এই জিনিসগুলো একটা জায়গায় রাখা দরকার, এটা দেখা দরকার। আমার ছেলের যদি মনে চায় ও কখনো দেখবে, অবশ্যই দেখবে। কারণ এরকম একটা বিষয় তো আর জীবনটা এলোমেলো হয়ে গেছে। এলোমেলো জীবনটা কারা করলো, কিভাবে করলো, কেন করলো সেটা নিশ্চয় জানতে চাইবে। সে জানতে চাওয়ার প্রেক্ষাপটে ও এগুলোতে খোঁজ দিবে। তো বাকি কেউ আর না শুনুক, আমি একটা মানুষের জন্য যে একটা চ্যানেল খোলা যেতে পারে আমি সেইটাই বলতে চাই। আমার অনেকগুলো চ্যানেল আছে। কিন্তু এই চ্যানেলটা আমি শুধুমাত্র আমার জায়নার জন্য করতেছি। তো জায়নার পাশাপাশি যদি আরো কারো যদি উপকার হয়, হতে পারে। তো চ্যানেলের নামই দিছি জায়ান জানো। আরো উদ্দেশ্য আছে। আরো উদ্দেশ্য বলতে এই জুলুমবাজরা তারা কিভাবে করে এই এই একটা সিন্ডিকেট গড়ে তুলতেছে। তারপর হচ্ছে তাদের এই কার্যক্রমগুলো কতদিন চলবে, এটা তাদের সম্পর্কে যাতে অন্যরাও সচেতন হয়ে এখন থেকে সচেতন হয়ে থাকতে পারে, অনেকগুলো উদ্দেশ্যে করা হয়েছে। এবং আপনারা যারাও তারা আপনাদেরকে কিছু বলেছে আমার সম্পর্কে, অস্পষ্ট তথ্য দিয়েছে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা সিদ্ধান্ত নেওয়াটা যাতে আপনাদের জন্য সহজ হয়ে যায়। আমি এখানে কোনো সিদ্ধান্ত চাপাই দিব না। আমি বলবো না আমি যা বলতেছি সেটাই সত্য, আমি কিচ্ছু বলবো না। আমি শুধু ফ্যাক্ট বলবো, আলোচনা আপনারাই শুনবেন। আমি আজকে কি করব সেটা হচ্ছে যে আসলে মূল সমস্যাটা কি, কোর সমস্যাটা আমরা অনেককে বুঝাইতে পারি না। মামলা করার ক্ষেত্রে হোক, ইয়ে কথার ক্ষেত্রে হোক, মানুষেরা বুঝেই না যে একটা জায়গা নিয়ে কেন এরকমটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এগুলো বুঝাই দিব। তাছাড়া একেবারে তারিখ ধরে ধরে কোন সালের কোন তারিখে ওরা কি করেছে, কিভাবে করে হলো, ঘটনার সিকোয়েন্সটা পড়লেই আপনারা বুঝে ফেলবেন যে কারণ তথ্য একটু উলটপালট করা যায়, তারপর হচ্ছে মিথ্যা কিছু আসল বিষয়ে বলা যায়, কিন্তু সিকোয়েন্স আসলে মিথ্যার সমস্যা হচ্ছে এরকম যে সিকোয়েন্সে যেন সাজানো যায় না, আর সত্যটা সিকোয়েন্স থাকে, ধারাবাহিকতা থাকে। এই ধারাবাহিকতার মধ্যে আমার এখানে কোনো একটা যদি ভুল পান, ধরে আমি যাবো যে সবই মিথ্যা, ঠিক আছে? কিংবা আমি এই চ্যালেঞ্জটা ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জটা দিয়ে দিচ্ছি, তারা যাতে আমার এই ভিডিও থেকে কোন অংশগুলো মিথ্যা সেটা যাতে আপনাদের সাথে সুন্দর করে উপস্থাপনটা করতে পারে, বা আপনারা যাতে প্রশ্ন তুলতে পারেন যে ছেলের সম্পর্কে এইগুলো বলা হয়েছিল, আমরা এগুলো জানতে পেরেছি। এখন কোন জায়গা মিথ্যা এইটা তোমরা স্পষ্ট করো। আর যদি না হয়, এটা যদি সত্য হয়, তাহলে আপনারা জেনে যাতে বুঝতে পারবেন যে ওরা কত বড়, কি বলবো আমি, গালি আসে, গালি দিতে চাচ্ছি না, যে ওরা কত বড় স্বৈরাচার, ঠিক আছে? ওকে, জুলুমবাজ। তো একটা দেখি, প্রথম কথাটা হচ্ছে ওরা বারবার আমাকে বলতেছে মামলা করার কথা। এতদিন আইনের সুযোগ, মানে আইনের কথা ওদের মনে ছিল না। আইনের দ্বারস্থ হওয়ার কথা, আইনের মাধ্যমে আমি নাকি মারি, আমার মা নাকি অত্যাচার করে, আমার ফ্যামিলি সবাই নাকি যদি অত্যাচার করি আমি ভরণ পোষণ দেই না, এইগুলো যদি হয় তাহলে মামলা তো ওদের করার কথা।
ওরা এটা মামলা করে আমার থেকে সুন্দর করে প্রতিকার পাইতে পারে, কিন্তু ওরা এটা করতেছে না। বরং আমি অত্যাচারের শিকার, সেই অত্যাচারের প্রতিকার পাইতে হইলেও আমাকে আবার সেই কোর্ট বা দ্বারস্থ হইতে হবে। ওরা এটাই চায় যে দাঁড়াও ঘোরাঘুরি আমি করি, ঘোরাঘুরি করলে তখন হয়তো মানে আমাকে কিছুদিন তো আমার বিরোধী ব্যাখ্যা করতে পারলোই না, যদি এই সুযোগে আরো একটু কিছু খাটায় নেওয়া যায়, খুব চেষ্টা করতেছে। তো আমি ওই জন্য এটা ছেড়ে দিব না। আমি সোশ্যাল জাস্টিসের আওতায় গিয়ে, অর্থাৎ সামাজিক মানুষদেরকে জানিয়ে, এইটার মাধ্যমে আস্তে আস্তে প্রমাণ, নথিপত্র সবকিছু সংগ্রহ করে এগিয়ে এই জায়গাটা আমার অনেক গুছানো হয়ে গেছে। যেমন আজকে আমি যে ভিডিওগুলো দিব, এখানে আপনারা আমি নাম্বার দিয়ে দিব, আপনারা কোনো ইনফরমেশন থাকলে আমাকে সেখানে জানাবেন, কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই আরো সমৃদ্ধ হয়ে যাতে ওদের সম্পর্কে আরো ভালো করে আমি জানাই দিতে পারি। তো এই জন্য আমি মাস 6 সময় নিব। মাস 6 মধ্যে আমিও আমার মতন গুছি, যাতে ওদের সম্পর্কে যা করবো আরো পোক্তভাবে করা যায়। প্রথম সমস্যাটা কি, ওদের আমি কি ধারার আন্ডারে ওদের আমি মামলা করতে পারি। দেখেন, কাবিন নামে নিজেকে কুমারী দাবি করে বিয়ে, এটি স্পষ্ট প্রতারণা। দেখেন, এটা হচ্ছে দণ্ডবিধি 420 এবং 406 ধারায় মামলা করা যায়, যে কাবিন নামায় সে কুমারী বলতে পারে না। এখানে একটা কথা স্পষ্ট করি, এটা কি তারা আমাকে বলে নিছিল কি নেয়নি। আরো প্রথমে বলে দিচ্ছি, না, কাবিন নামায় যদি মানে কি বলে এই যে ওটা উল্লেখ করে থাকতো, তাহলে আমি ধরে নিলাম যে কোনো অপরাধী, কোনো অন্যায় করেনি। কিন্তু কাবিন নামার মধ্যে কুমারী নয়, অথচ আমাকে কুমারী বলে বিয়ে দিছে। ভার্জিন নয়, কিন্তু ভার্জিন বলে বিয়ে দিছে। অবিবাহিত নয় বা পূর্ব বিবাহিতর কথাটা লুকিয়ে তারপরে বিয়ে দিছে। এখন এটাই ক্লিয়ার করি, আমাকে পূর্বে বিয়ের কথাকে জানাইছিল কি জানায়নি। দেখেন, এইখানে ওদের একটা চালাকি আছে। প্রথম হচ্ছে আমাকে গোপনে বিয়ে করছে। এখানে অনেক ইতিহাস আছে, আমি আস্তে আস্তে বলবো যে কিভাবে করা, কেন তুমি বা করলা, আমার কি দায় ছিল, কত চালাচালির মধ্যে এটা করছে, সেটা আমি আস্তে আলোচনা ক্লিয়ার হবে। এতটুকু বলি, বিয়ে একবার করার পরে অনেক কিছু বলছে যে আশ্বাস দিতে চাই, অনেক ছেলেরা ঘোরাঘুরি করে পরে নিতে চায় না, এইসব বলে একটা বিয়েটি হয়েছে। আচ্ছা, বিয়ে একবার হয়ে লুকিয়ে বিয়ে, ফ্যামিলিগত হবে না, বিয়ে করার পরে তারপরে হচ্ছে বলতেছে আমার পূর্বে একটা বিয়ে আছে। তার মানে সেই বিয়েটার মধ্যে কাবিননামাও কিন্তু নিজেকে ও এই কুমারী বলেই বিয়েটা করছে আমাকে, তাহলে সেখানে একটা অন্যায় করছে। কোর্ট কিন্তু আমাকে কি বলছে, তারা কি বলছে, এগুলো কিন্তু কোর্ট দেখবে না। কোর্ট শুধু এটুক দেখবে যে কাবিননামার মধ্যে তুমি কি স্ট্যাটাসে বিয়েটা করছো, তোমার স্ট্যাটাসটা সত্য কি মিথ্যা, কাগজটা হলো কথা, ডকুমেন্ট কথা বলবে। তো সেখানে একটা করছে। সেকেন্ড যে বিয়ে আনুষ্ঠানিকভাবে যেটা হয়েছে পারিবারিকভাবে, সেখানেও তাই করেছে। সুতরাং স্পষ্ট প্রতারণা মানলাম, আমি এই কাজটা করতে পারি। তো তারপরে বলতেছি, ওরা আমাকে যে খাটাইতে বা ঘাটাইতে চায়, আমিও ঘাটিয়েই তারপরে হচ্ছে আদালতের দ্বারস্থ হব। এরপর হচ্ছে স্বামী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা। আমাকে প্রথম যে বিয়ে করেছিল, সেই সময় কি ওর পূর্বে স্বামী থাকা অবস্থা তার সাথে ডিভোর্স হওয়ার আগেই করেছিল, নাকি এটার বাইরে করেছিল, এটা সম্পর্কে আমি আজও স্পষ্ট না। কারণ আমি বারবার চেয়েছি, যখন জানতে পারছি, আগে তো জানতে পারি না, যখন জানতে পারছি তখন বারবার চেয়েছি যে আমাকে ওই কাগজপত্রগুলো দেওয়া হোক, কিন্তু সেটা কোনোদিনও দেয়নি। এইভাবে ঘুরানো, সেভাবে ঘুরানো, এটা করতে গেলে তো খারাপ, এটা চাইতে গেলেই ছেলে ভালো না, এগুলো করা হয়েছে। আমিও এটা চাইতাম না খুব স্ট্রংলি, কারণ এটা খুব বৃষ্টি দেখা যায়, এই জন্য চাইতাম না। যেটা হয়ে গেছে, আচ্ছা যেমনি হোক আমাকে বিয়েটা করেই ফেলাইছে, এই ব্ল্যাকমেল করে বা এই সিন্ডিকেটের মধ্যে ফেলে, এই ট্রাপে ফেলে। তো এখন হয়ে যেত গেছে, এখন তার এটা আলোচনা তুলেও কোনো লাভ নেই। আমি জেনেই বা কী করবো আগে কী হয়েছে না হয়েছে, আশা করি ওটা আলাদা করেই হয়েছে। তো সুতরাং যদি এটা না হয়ে থাকে, তাহলে এটা নিয়ে কোনো ধারা বা কিছু হবে না, কিছু যাবে না। কিন্তু এইটা পূর্বে গোপন করে বিয়ে, এইটা কিন্তু আরেকটা ধারা, অর্থাৎ দণ্ডবিধিরই আরেকটা ধারায় এই বিষয়টা আসবে, যে 455 ধারায় পূর্বে বিয়ে গোপন করে যেটা, এটা মেয়ের ফ্যামিলি না, শুধুমাত্র মেয়ে শাস্তি পাবে, এতে 10 বছর জেল এবং জরিমানা হবে। কারণ মেয়েদের বিয়ে তো 18 বছর পরে হয়। মেয়ে যদি বলো আমি না আমার ফ্যামিলি দিছি, এটা বলে লাভ হবে না, কারণ তুমি প্রাপ্তবয়স্ক ছিলা, তোমার ফ্যামিলি লুকালে তুমি তো লুকাতে পারো না। সুতরাং এই শাস্তিটা সরাসরি মেয়ের উপরে আসবে। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে বিয়ের পর যদি কনের বাড়ির লোকজন মেয়েকে জোর করে আটকে রাখে এবং স্বামীর সাথে যেতে না দেয়, তবে এটি বাংলাদেশের আইনতে শাস্তিযোগ্য অপরাধ। এখন এই অপরাধ নিয়ে আমি কিছু বলতে পারতেছি না বা পারবো না, পড়তে চাইও না, কারণ এইখানেই ওদের সব চালাকি। ঠিক আছে, কারণ এই জায়গার মধ্যে ওরা বলতে চায়, হয়তো বলবে যে না আমি তো জোর করে আটকে রাখি নেই, এখন এতদিন ধরে আপনাদের সাথে যে মিথ্যা বলে এই কাজটা করছে সেটা করবে। তবে এত কাঁচা কাজ আমার নাই, আমার কাছে খুব পাকাভাবেই কাগজপত্র আছে, যেখানের মধ্যে ও কি বলবো স্পষ্ট এই যে উল্লেখ করে। আমি আপনার দরকার হলে সেটা শোনাই দিব কিনা, শোনালে ভালো হয় কিনা, শুনেই যে মেয়েকে মানে আসলে ওকে যে আটকায় রাখে, এইটা ও হয়তো মুখ দিয়ে বলতে পারতো না, নানা কার্যক্রমে বুঝিয়ে দিত।
আবার চাইতো যে না থাক, এদিকে বাপের বাড়িটাও ঠিক থাকুক, আবার এদিকে স্বামীকেও বুঝিয়ে রাখি, এটা ওর চাইতো, ঠিক আছে। কিন্তু ওকে একটা প্রেশার দেওয়া হয়েছে। তো সুতরাং আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। আমি একটু ইতিহাস ধরি যে ওকে যখন এবার কাগজ পাঠাইছে, পরে যেটা পাঠাইছে, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা জায়নের মা, অন্তত অন্তত জায়নের মাধ্যমে, এটা বলে রাখি, আমি একবার ওকে ডিভোর্সের কাগজ পাঠাইছিলাম। এই দখলদারি দিয়ে আসে না, তারা আটকায় রাখে। আমি জিডি করছি, 2 জিডি পাঠাইছি, কোনোটাই কোনো কাজ হয় না। সর্বশেষ যখন তালাক পাঠাইছি, তালাক পাঠানোর পরে ও, আমি যে তালাক কাগজটাতে উঠাই যেতে নেই, এই জন্য আমাকে এই কাগজ চিঠিটা দিছিল। আমি ফাতেমা, আমার জায়নের মা, অন্তত জায়নের মাধ্যমে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি অনেক বড় ভুল করেছি, আপনাদের সম্মান নষ্ট করেছি, আমার নিজের সাজানো সংসার এলোমেলো করেছি, আপনাদের অবাধ্য হয়েছে। আপনারা জানেন আমি কেন অবাধ্য হতে বাধ্য হয়েছি। হয়তো আমার উচিত ছিল তাদের কথা না শুনে, এই যে তাদের বলতে তার ভাই বোন মার কথা না শুনে আমার স্বামী সংসারকে প্রাধান্য দেওয়া। কিন্তু আমার কম বুঝের কারণে আমি তা করিনি। কিন্তু আমার কম বুঝটাকে যারা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে তারা আজ আমার সঙ্গে নেই। অর্থাৎ ও যখন ঘরে ফিরতে চায় তারা আর থাকে না। এই যে বোন পান্না বলে দেয়, তুই যদি এরকম যাস তাহলে কিন্তু আমার এই ফ্ল্যাটে আর আসবি না, তুই শ্বশুর বাড়িতে পইচা মরবি, আমার কাছে আর আসবি না। ভাই বলতো আমরা ধর চলে যেমন চাঁদপুরে, তুই আমার কাছে আসবি না। মা বলতো তুই মরা মুখ দিবি, এরকম নানা প্রেশারটা ওকে দিত। তো কিন্তু ওকে যখন বলতাম যে তুমি থাকতে চাও, করতে চাও, আসো, ফ্যামিলি নিয়ে কথা বলো, কথা বলে তুমি সংসার করো, সমস্যা কি? কিন্তু সেটা চাইতো না। এই জন্যই বললো যে ওরা ওকে ব্যবহার করার ক্ষেত্রে আছে, কিন্তু ওর সংসারটা করে দেওয়ার ক্ষেত্রে নাই। এই জন্য বলছি যে এই সংসার আজ ভাঙ্গার পথে, কিন্তু পথে তারা সেটা সমাধান করতে এগিয়ে আসতে চায় না। আমাকে 1 তালাক দেওয়ার পর আমার হুঁশ হয়নি, তখন আমি অবদ্ধ থেকে ফিরে আসিনি। কিন্তু যতদিন যেতে থাকে আস্তে আস্তে আমি আমার পরিণতি বুঝতে পারছি। আমি এত অপরাধ করছি, ক্ষমা না, সুযোগ চাচ্ছি। আর একটা সুযোগ দিলে আমি ঠিক হয়ে প্রমাণ করব, যাতে আমাকে ক্ষমাও করতে পারেন। আমি পরিবার ও স্বামীকে নিয়ে যে অভিযোগ করতাম তা ভুল আমি নিজে বুঝতে পারতাম, কিন্তু সরকারি দখলটা ধরে রাখার জন্য বলতে বাধ্য হতাম। আমার স্বামী আমাকে পড়াশোনা এবং চাকরি সবকিছু স্বাধীনতা আমাকে দিয়েছিল, তারপরও তার অনুমতি না নিয়ে চাকরিটা করি। ভয় ছিল আপনাদের অনুমতি নিতে গেলে যদি না করেন। উনি বারবার আপনাদের ফ্যামিলির মধ্যে আলোচনা সাপেক্ষে চাকরি করতে বলেছিল। আমি বারবার বলেছি হোক, করো, কিন্তু এটা আলোচনা সাপেক্ষে। কেন করতে চাও, কিসের জন্য? কিন্তু ওই যে আলোচনাটা করতে চায় না, যে আলোচনা বসলেই তো জানা ফাঁস হয়ে যাবে যেটা দখলের জন্য। তো দখলটা আমি তো মেনে নিব না। তারপর আচ্ছা যাক, এটা আমি কিছুটা বললাম। অনেকে, আমি সব যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা হয়তো কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি একটা পিডিএফ আকারে সবগুলো একটা লিঙ্ক আকারে দিয়ে দিব। সেই লিঙ্কটা ডাউনলোড করলে যত ডকুমেন্টগুলো আছে সবগুলো একসাথে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন, সবগুলোই পড়ে ফেলতে পারবেন। কারণ মাঝে আমি অনেক কাগজ করে রেখে ফেলছিলাম। জানি আজ একদিন কাজে লাগবে, আলহামদুলিল্লাহ আমার একদিন এখানে যে কাজে লাগতেছে, সামনে আর কাজে লাগতেই থাকবে। আমার দিন অবস্থা ভালো হচ্ছে, ওরা দিন আস্তে ব্যাকফুটে এবং আরও বেশি একটা যা অন্যায় করেছে সেই অন্যায় আস্তে আস্তে ওদেরকে আরও চেপে ধরবে। তো যাই হোক, এই জিনিসগুলো যদি কেউ 1000 থেকে 1 বছর দণ্ড, 3 দিনের মধ্যে যদি আটক করে 3 দিন বা তার বেশি রাখে, তার 2 বছর কারাদণ্ড। যদি 10 দিন বা তার বেশি 10 দিন বেশি রাখে, তার 3 বছর কারাদণ্ড। অথচ আমাকে প্রায় আজকে 3.5 বছর ধরে আটকে রাখছে, 3.5 বছর ধরেই এরকম করছে। আমার সংসারেও এত ছুটি পেলে আসতো, আইসা আবার যেই সেই কোনো নানা সাথে চলেই যেত, বা ওর বাসায় গেলেই বা আমাদের আটকে রাখতো। তো আজকে ভিডিওর যে কোর, এই আলোচনার যে কোর, আমি অনেক ভিডিও বড় হয়ে যাবে, জন্য অন্য কথাগুলো একটু কম বলবো। কোর যে আলোচনাটা শুরুর দিকে সেটা শুধু বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে জায়গাটা নিয়ে বাংলা কলেজের যে এই যে অধ্যক্ষের যে পরিত্যক্ত যে জায়গাটা আছে, এই জায়গাটা নিয়ে মূলত সমস্যাটার শুরু। এবং এইটা বুঝতে পারলাম আমি যার সাথে আলোচনা করেছি, কোর্ট হোক, উকিল হোক, তারপর হচ্ছে আরও মাধ্যম হোক, মিডিয়া হোক, তারপর হচ্ছে টকশো হোক, এরপর পডকাস্ট হোক, যেখানে আলোচনা করেছি, আমি বলতেছি যে আমার এইটা নিয়ে আরো দীর্ঘ প্ল্যান, এটাতে হয়তো নাটক হবে, এটা নিয়ে আমি হয়তো একটা কি বলবো, এই যে উপন্যাস লেখার উপন্যাসের কাজ চলতেছে, অনেক কিছু আমি করব। তো এইগুলা ভিডিও আকারে যাক, কারণ ওরা এত কিছু করে ফেলছে, এগুলো আসলেই খুবই বিদঘুটে, অনেক বৃষ্টি মনে হয় যে মানুষ এই কাজগুলো আসলে করতে পারে না। একটা মানুষ এত লোভী, এত নিচের দিকে না নামলে তার আসল মতো এই কাজগুলো করা তাদের পক্ষে সম্ভব হয় না। তো আসল ঘটনাটা কি, কি করছে বুঝছে, আমার সাথে অত্যাচার করছে, এটা হয়েছে সেটা, কিন্তু কেন করলো, এই ঘটনাটা মূলত এই জায়গাটা থেকে শুরু। তো আমি মূলত আজকে এই জায়গাটাতেই হাইলাইট করে আলোচনা করব। আর বাকি যে তারিখ যেগুলো আছে সেগুলো হয়তো কি বলবো, সেগুলো হয়তো আস্তে আস্তে আলোচনা করব। আস্তে আস্তে বলতে এই বা পর্ব আকারে করব, কিন্তু এইটা এই ভিডিওর মধ্যে শেষ করে দিই। আচ্ছা, তো প্রথমে যদি বলি যে মূলত
এই যে সরকার এই বাংলা কলেজের পিছনে এই যে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে সরকারি পরিত্যক্ত জায়গা লেকের পিছনে। তো জায়গাটা মূলত কলেজের জায়গা, স্টুডেন্টদের হয়তো হল করার জায়গা, স্টাফদের জন্য বিল্ডিং করার জায়গা, কিন্তু কোনো সরকার এখানে কিছু করতেছে না, জায়গাটা পরিত্যক্ত পড়েই আছে, যার ফলে এখানে অনেকেই ঘর তুলে থাকে। এখন ঘর তুলে থাকে, বাইরের কেউ কি থাকতে পারবে? অন্য কেউ গেলে কি থাকতে পারবে? এইটার রিলেটেডটা করা হচ্ছে, সিদ্ধান্তটা নেয় হচ্ছে প্রিন্সিপাল কিংবা কলেজের যে প্রশাসন, তারা এটা সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত নেয় এখানে থাকার যে তাদের একটা লজিক লাগবে, সেই লজিকটা হচ্ছে যদি বাংলা কলেজের কোনো একটা কাজের সাথে জড়িত থাকে, হয় দারোয়ান কিংবা ওই কর্মকর্তা কর্মচারী পিয়ন স্টাফ, কোনো না কোনোভাবে এই কলেজের কোনো দায়িত্বে বা কাজে থাকতে হবে, তাহলে এইখানে কোনো একটা ঘর তুলে থাকার সুযোগ বা সুবিধা তারা পাবে। তো এরকম ভাবেই আমার যে শ্বশুর বাড়ি, তারা এইখানে এই অর্ধেকের কোন বা বাসার সামনে বা পাশেই তারা এরকম 3টা রুম নিয়ে একটা অনেক মোটামুটি ভালো একটা জায়গায় দখল করে তারা টিনের ঘরটর করে তারা সেখানে দীর্ঘদিন ধরে থাকতেছে। কত সাল থেকে সেটা আমি জানি না, যারা জানেন তারা একটু কমেন্টে জানাই দিবেন। হয়তো 1998-97 পারে, প্রায় 27-28 বছর ধরে আজকে সেখানে তারা আছে, বা আরো বেশি হতে পারে। তো যদি বলি এই সংসারটা তাহলে কার ছিল? আমার শ্বশুর নুরুল ইসলাম বা নুরুল হক, মনে হয় নুরুল ইসলাম বোধ হয়, আর আমার শাশুড়ি জাকিয়া বেগম। এখন আমি দেখছি এই যে এই সংসারে কারা কারা, তাদের ফ্যামিলির মানুষগুলো শুনলেই সামনে আগেলেই বুঝতে পারবেন যে কেন আমি এগুলো এভাবে করে ব্যাখ্যা দিতেছি। কারণ ওরা এত প্যাঁচ লাগিয়ে রাখছে মানুষ যাতে বুঝতে না পারে, ঠিক আছে? কিন্তু এটা বুঝাটাই হচ্ছে বিষয়, বুঝলেই বুঝতে পারবেন যে মূলত ওরা এই চাপা বুদ্ধি বা চিপা বুদ্ধি বা চিপায় চিপায় যে কিভাবে করে এই মানে আধিপত্যটা দখলদারিটা ধরে রাখছে সেটা। তো দেখি পরে তাদের ঘরের মধ্যে সবচেয়ে বড় সন্তান মনে হয় তাদের হয় হচ্ছে পান্না, মানে মেয়ে। এরপরে তার একটা ছেলে হয়, ছেলের নাম হচ্ছে নয়ন। আমি যত সময় আমি যেটা জানি সেই অনুযায়ী আমি সিকোয়েন্স করতেছি। হতে পারে পান্নার নয়ন বড়, পান্না ছোট, এমন হতে পারে, কিন্তু মনে হয় না। মনে হয় পান্নাই আসলে বড়, তারপর নয়ন। নয়নের পরে হচ্ছে আরেকটা মেয়ে, নাম হচ্ছে কুসুম। কুসুমের পরের অবস্থানটা হচ্ছে ফাতেমা। ফাতেমা কিংবা আর একটা নাম আছে মুক্তা। ঠিক আছে, মুক্তা। এরপর সবচেয়ে ছোট হচ্ছে নীরব। এইটা হচ্ছে তাদের পরিবার। এবার ঘটনার প্রেক্ষাপটটা কি? সেটা হচ্ছে এই যে নুরুল হক এবং জাকিয়া দীর্ঘদিন ধরে এখানে, নুরুল হক আমার যে শ্বশুর, সে এই জায়গায় হয়তো কোনো একটা কাজ, পিয়নের কাজ হোক বা যাই না কি কাজ, কোনো একটা কাজের মাধ্যমে তিনি এখানে মূলত এই দখলদারিটা পায় এবং দীর্ঘদিন থাকতে থাকে। তো তারপর একসময় তার ক্যান্সার হয়, ক্যান্সার হলে তিনি মারা যান। তিনি যখন মারা যান তখন এই দখলটা ধরে রাখার জন্য কাউ না কাউকে এদের মধ্যে থেকে হোক বা কোনো এক মাধ্যমে হোক চাকরিটা করলে তারা এখানে থাকতে পারবে। তো চাকরিটা কে করবে? চাকরিটা করার জন্য তারা চয়েস করে হচ্ছে বড় মেয়ে পান্না। তখন হয়তো নয়ন পড়াশোনা করতেছিল বা কোনো একটা কিছু একটা হবে, যার ফলে এটা পারে না। আর এদিকে তারা থাকতে থাকতে তারা চাইলে তখন পাইলে চাঁদপুরে চলে আসতে পারতো, কারণ চাঁদপুরে তাদের কি আছে, চাঁদপুরে তাদের বাড়ি আছে, সেখানে হয়তো চাইলে চলে আসতে পারতো, কিন্তু তারা চলে আসে না, যেহেতু দীর্ঘদিন দখল ধরে আছে। তারপর হচ্ছে এখানে কয়েকটা বিষয়, চাঁদপুরে তো আসলে শুধু বাসা আছে, কিন্তু করে থাকা খাওয়ার যে রিজিকের ব্যবস্থা সেটা তো নাই, তো সেই জন্য তারা তো চাঁদপুরে আসে না, ওখানে এই দখলদারি ধরে রাখে। তো যাক, পান্না এই চাকরিটা করতে থাকে। তো এদিকে এই দখল ধরে রেখে তাদের যে লাভটা, সেটা হচ্ছে এখানে যেহেতু ভাড়া লাগে না, কারেন্ট বিল গ্যাস বিল কিছু লাগে না, আবার চাকরিটা করা যায়, তো সেই টাকা পয়সা দিয়ে তারা 2টা ফ্ল্যাট করার চেষ্টা করে। 2টা ফ্ল্যাট না কয়টা ফ্ল্যাট সেটা আমাদের দরকার নেই, আমরা শুধু একটা জানি যে শেষ পর্যন্ত তারা একটা ফ্ল্যাটের মানে কিস্তি একটা ফ্ল্যাট কেনা আর কি। এখানে মূলত নোয়াখালী একটা বড় সমিতি আছে, নোয়াখালী যত মানুষজন আছে তারা এখানে টাকা দিয়ে একটা বিশাল অ্যাপার্টমেন্ট করে সেখানে থাকতে পারবে। এটা হয়তো বুঝেন কিনা, অনেক এরকম যে লটারির মাধ্যমে ফ্ল্যাট, যার ফ্ল্যাট তারা বুঝে নেয়, এরকম একটা সিস্টেম। টোলারবাগের পিছনে গেলে দেখবেন নোয়াখালী সিটি সেখানে। তো কিন্তু তারা চাঁদপুরের হয়েও কেন পাইলো? ওই তো নোয়াখালী মানুষ চাঁদপুরের প্রায় কাছাকাছি, ওই ওই এইখানে যে সমিতির যে সাথে হয়তো তার বাবার একটা সম্পর্ক কোনো একটা মাধ্যমে তারা এই ফ্ল্যাটটা করতে পারে। যাক, তাহলে টোলাবাগে হচ্ছে তাদের ফ্ল্যাট, ঠিক আছে, টোলারবাগে তাদের এই ফ্ল্যাট থাকে। তো
তো পান্না চাকরি করে থাকে, চাকরির সুবাদে এদিকে তারা ফ্ল্যাটের টাকা বা কিস্তি দিয়ে থাকে, আচ্ছা ফ্ল্যাট হোক। তো এক সময় পান্নার বিয়ে হয়ে যায়। বিয়ে কোথায় হয়? বিয়ে হয় এই চাঁদপুরেই, চাঁদপুরেই পান্নার শ্বশুর বাড়ি, ঠিক আছে। তো পান্নার বিয়ে হয়ে যায়। পান্নার বিয়ে হইলে তখন এই চাকরিটা বা এই দখল ধরে রাখার জন্য চাকরি একজনে করতে হবে। সেটা কে করে? চাকরি করে হচ্ছে নয়ন। তো নয়ন চাকরি করতে করতে এক সময় এই, এখন আরো হয়তো হয়তো নয়ন আগে বিয়ে করে অথবা পরে বিয়ে করে, যাই না, বা আমি হয়তো আমার ধারণা একটু ঘাটতি আছে, এই জিনিসগুলো কখনো স্পষ্ট না। আমি যা বলতেছি এটা হচ্ছে ওদের 2 2 2 2 সব মিলে আমাকে 4 মিলাইতে হয়েছে, ঠিক আছে। এবং আমার 4-এর মধ্যে কোনো ঘাটতি যদি থাকে এটাও আপনারা ধরতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ যাই হোক, নয়ন বিয়ে করে হচ্ছে মরিয়ম। বিয়ে করার পর অথবা বিয়ে করার আগে যে কোনো ভাবে হোক, এই এখন একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে ফাতেমাকে নিয়ে। কারণ এই যে মরিয়ম, যে তুমি বড় ভাই, তোমার সংসার চালাইতে হয়, বাইরেও দেখতে হয়, বোনও দেখতে হয়, বোনে বিয়ে দাও, কিছু তো একটা কথা তো হয়েছে। যার ফলে এই ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য নয়ন প্রচুর উঠে পড়ে লাগে। কেমন উঠে পড়ে লাগে? ডকুমেন্টটা কি? এই ডকুমেন্ট হচ্ছে ওর বয়স যখন 17 বা আরো কম হবে বা বেশি হবে, যেটাই হোক, কোনো একটা সময় বয়স টেম্পারিং করে, কাগজপত্র সিটি কর্পোরেশন কাগজপত্র বানায় টানা যে কোনো হোক, ফাতেমাকে বিয়ে দেয়। ফাতেমা সেই বিয়ে করতে চায় না বলে অনেক মারধর করা হয়। এটা এটা আমি বলবো হচ্ছে কুসুমের স্বামী, কুসুমের স্বামী হচ্ছে আরিফ, ঠিক আছে। এই তথ্যটা আমি আরিফ ভাইয়ের কাছে পাই, আরিফ দুলাভাই আমার, সেই দুলাভাইয়ের কাছ থেকে আমি এই তথ্যগুলো পাই যে যে ফাতেমাকে বিয়ে দেওয়ার জন্য নয়ন অনেক মারধর করে। নয়ন ওই সংসার করতে চায় না, ওই জায়গায় যেতে চায় না, কিন্তু কি করে, এটাও সেই অর্ধেক শ্বশুরবাড়ি, এটাও সেই চাঁদপুরি, ঠিক আছে। ফাতেমার যে নতুন শ্বশুরবাড়ি থাকে সেখানে চাঁদপুরেই। জাকিয়া বেগম সেই চাপাচাপি করে, তার কাছে মনে হয় যে মেয়েটারে তাড়াতাড়ি উঠাই দিতে পারলেই ভালো। তো আর নয়নও মায়ের ধর দিয়ে যেমনি হোক সেই সংসারে পাঠায়। তো ফাতেমাও চাপের মুখে হোক, ভাইয়ের মারামারি হোক, ভাইও চায় যে ভারমুক্ত হইতে, ঝামেলা মুক্ত হইতে। বোনে বিয়ে দিয়ে দিছে, এক বোনে বিয়ে দিয়ে দিছে, ও আর কেন থাকবে, ওকেও কম বয়সতে হোক আর যে বিষয় হোক একটা ভালো পরিবার দেখে বা যে কোনো হোক, যেভাবে হোক একটা সংসারে পাঠাই দিছে। তো পাঠানোর পর হ্যাঁ, সব ঠিকঠাক চলতেছিল। এদিকে ফ্ল্যাটের কাজ কমপ্লিট। ফ্ল্যাটের কাজ যখন কমপ্লিট, তখন এই ফ্ল্যাটে কে উঠবে? এখন এই ফ্ল্যাটের স্বপ্ন সবাই দেখতেছে। কি কারণে সবাই দেখতেছে? ফাতেমাও যে এখন সেই যে তার শ্বশুরবাড়ি, সেটাও সেই চাঁদপুরে। ওরও গ্রাম্য জিনিস ভালো লাগে না, গ্রামে থাকবে, সেখানে ওই শাশুড়ি ননদের সাথে ঝামেলা হয়, ঝগড়া হয়। ওর চায় যে ঢাকা শহরে আমার মারতান ফ্ল্যাট হয়েছে, এখানে যদি উঠতে পারি। এদিকে হচ্ছে মরিয়ম, যে ছেলের বই নয়নের স্ত্রী, সেও চিন্তা করে যে আমাদের তো একটা ফ্ল্যাট আছে, আমাকে ফ্ল্যাট দেখাই বিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা তো সেখানে উঠে গেলেই আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে বেঁচে যাই। তো কিন্তু এইখানে যদি মরিয়ম নয়ন যা উঠে, তা চাকরি তো থাকতেছে না, এই জায়গা দখল না থাকলো চাকরি তো থাকতেছে না। সুতরাং ওই ফ্ল্যাটটা যাওয়া যাবে না, বরং ওই ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে। এখন ভাড়া কাকে দেওয়া যায়? যদি বাইরের কাউকে দেওয়া হয় তাহলে হয়তো ভাড়া আসবে, কিন্তু ফ্ল্যাট নষ্ট করে ফেলে, এমন কিছু একটা চিন্তা ভাবনা করছে। যদি নিজের কারো কাছে ভাড়া দেওয়া যায়, ওই সময় এই যে পান্না যে শ্বশুরবাড়ি, সেই পান্না শ্বশুরবাড়ি থেকে পান্নাকে উঠায়া নিয়ে আসা হয়েছে এখানে। এই জায়গার মধ্যে তিনি যে আজকের গল্পের সামনের ঝামেলার বা আরো যা কিছু বুঝবেন, পাপটা শুরু হয়েছে এই জায়গা থেকে। সে এই জাকিয়া বেগম, সে তার নিজের মেয়ের সংসারে নাক গলাইছে। কারণ বড় মেয়ে সেখানে সংসার করতো, সেখানে কথাবার্তা হইতো, স্বামীর সাথে শাশুড়ির সাথে অনেক কথাবার্তা হইতো, কিন্তু তিনি দেখলেন জায়গাটা ফাঁকা আছে, ফ্ল্যাটটা উঠানোর জন্য মেরে গেছে আইয়া পর। এটা তাদের ভাষা আর কিরকম, আয়া পর দেখবো না কি করবো না। আর যে পান্নার যে স্বামী, সেও আপনারা যদি বলেন 2022 সালে যে কাতার বিশ্বকাপ হয়েছে, কাতার বিশ্বকাপ 2018 সাল থেকেই একটা ওই কাতারে যারা হয়তো ব্যবসা করতো, অনেকে ব্যবসার জায়গা যুগে ভেঙে টেঙে দিছে, বা যে কোনো হোক, পান্নার স্বামী খুব আর্থিক সংকটে পড়ে বা অনেক সমস্যা তৈরি হয়। এই সুযোগটাই জাকিয়া বেগম কাজে লাগায়, মেরে নিয়ে এসে পরে ফ্ল্যাটে রাখে, এই যে তুই এই ফ্ল্যাটেই থাক। মেয়েও দেখে যে ভাড়া একটু কম, বড় ফ্ল্যাট, ভালো জায়গা, কি গ্রামের কি কলসিকান দিকরা পাইন্টে আনতে হয় বা যেটাই হোক, শহর আসছে ভালো হয়েছে, ছেলে মেয়েরও ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু এই জায়গায় মনক্ষুণ্ণ হয় হচ্ছে এই যে মরিয়ম, যে ফ্ল্যাট দেখায় বিয়ে করছেন, সংসার আনছেন, কিন্তু সেই ফ্ল্যাটে আয়না উঠাইছেন বড় মেয়েকে, যে যতই হোক একটু ভাড়া কম আসবে। সেই প্রেশারটা তো পড়বে আমার স্বামীর উপরে। আমার স্বামী, আমরা এখানেই থাকতে হইলো, আমাদের এখানে পুরো থাকতে হইলো, ভালো থাকবে আপনার মেয়ে আপনারা,
কিন্তু এখানে টাকা তো সবার আছে, দিছে তো সবাই মিলে। তো এই নিয়ে যাই হোক অনেক কনফ্লিক্ট হয়। এবং আপনার এদিকে আবার আরেকটা জিনিস, হ্যাঁ, এদিকে ফাতেমার যে সংসার, সেই সংসারেও মেরে ধীরে যে সংসারে পাঠাইছিল সেই সংসারও ভেঙে যায়। কেন ভেঙে যায়? ওই যে যখন ফ্ল্যাট হয় ফাতেমারও এসে করতে মনে চায়, তারপর হচ্ছে এছাড়াও ওই সংসার ভালো লাগে না, এমনিও ওর আল্লাহ যেটাই হোক শরীর ভর্তি আলস্য দিছে, কাজ খুব খারাপ করে না, ভালো করে, কিন্তু করতে ওর মনে চায় না। যার ফলে এটা নিয়েও আগের সংসারে কথাবার্তা, আমি এগুলো সব জানছি আরিফ দুলাভাইয়ের কাছ থেকে। এইগুলো নিয়ে কথাবার্তা অনেক কিছু হয়েছে, হইতে হইতে আর এই যে জাকিয়া বেগম সুযোগ দিছে, আয়া পর, ওই যাবি না, কি হয়েছে। তো এরকম নানাভাবেই এই ফাতেমাকে সে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেই সংসারটা ভাঙায়। তার এরকম মনে হয় যে মেয়েদের আমার কাছে থাকবে, আমার ফ্ল্যাট আছে, ঘর আছে, জায়গা আছে, আমার কাছে মেয়েরা থাকবে, তার কাছে মনে হয় তার দুনিয়ার সমস্ত জামাইরা যদি তার ঘর জামাই থাকতো তার জন্য ভালো হইতো, তার কাছে এরকম মনে হয়। তো যাই হোক সেই সংসারটা ভেঙে যায়। সেই সংসারটা ভাঙা হয়ে যাওয়ার পর এটা নিয়ে মরিয়ম খুব বিক্ষুব্ধ যে আপনার এই সংসারটা, মেয়ের সংসারটা ভাঙছেন, ভাঙে এখন এই মেয়েটারও কি আমার স্বামী টানবে? যার ফলে শুরু হয় আরেকটা কন্দল। সেই জন্য ফাতেমা দেখা কয়দিন ওই সেই বোনের বাসায়, মানে পান্না এখন যেখানে থাকে সেখানে থাকতে চায়, পান্না মানে ফাতেমা এখানে থাকে। দুই জায়গায় যে টানা পড়েন, এখান থেকে বউ ভাবির কথা, এখান থেকে বোনের কথা। বোনের কথা হচ্ছে আমি কি তোদের ভাড়া দেই না? তাহলে কেন? আমি কি ফাইনাল কর, স্পষ্ট কর, আমি কি এটা আমার মতন করে থাকবো নাকি তোরা থাকবি? কারণ এমনিতেই স্বামীর সাথে সংসার ভেঙে যায় অবস্থা করেও আমি এত যুদ্ধ জুলুম সেই দেশ থেকে চলে আইসা, তার স্বামী পানাশাই মানে নাই, কারণ তার বৃদ্ধ বাবা মাকে এরকম ফেলে রেখা একদম শহরে চলে আসছে, তারপর তার মায়ের পোস্টটা দিয়ে দিছে। এই বিষয়গুলো দেখে পানাস্বামী মানে নাই, কিন্তু শেষ পর্যন্ত মানতে হয়েছে, কারণ দুইটা সন্তান হয়ে গেছে, এখন সে তো চাইলেও কি করতে পারে, ছেড়ে দিতে পারে না। কিন্তু একটা ঝামেলা দ্বন্দ্ব তখন তৈরি হয়েছিল। তো মরিয়মও এই দিক থেকে ফাতেমাকে চাপ দিতেছে, বা চাপ তো না, কথাবার্তা তুলে, এটা তখন ফাতেমারও সহ্য হয় না যে ঘরের মধ্যে আমার জন্য এইরকম ভাইয়া ভাবির কথাবার্তা হয়, মার সাথে কথা হয়। আবার এদিকে বোনেরও সংসার, এটা বোনেরও শ্বশুরবাড়ি যেটাই হোক সে তার মতন থাকবে, আমরা বাইরে মানুষকে দিয়ে তাকে দিই, ভাড়া দিই, বোন তো ওই ফ্ল্যাট তো আমাদের হতে পারে, কিন্তু কোনো রুম তো আমরা নিতেছি না, আমরা ব্যবহার করতে তো পারি না। যে নানা রকম কথাবার্তায় ফাতেমা খুব চাপের মধ্যে পড়ে। আবার একটা সংসারও ভেঙে গেছে, ওইটা ভাইয়ের মার চাপাচাপিতে করছিল, কিন্তু এইবার ও চায় যে ও নিজের মতন করে একটা সংসার করবে। তো সেই সংসারের প্রেক্ষাপটেই অনেকগুলো চেষ্টা করে। এইটা আমার ছেলে অংশ কোনো সময় দেখবে, আমি সেই জন্য এটা ওই অংশটুক বাদ দিয়ে আমি বাকি অংশটুকুই বলতেছি। যাই হোক, আমার সাথেই কথাবার্তা হয়। এরপর হচ্ছে প্রথমেই ওই আগের বিয়েটা ও লুকিয়েই আমাকে বিয়ে করে। বিয়ে বলতে প্রথম বলে যে যদি কি বলে, অনেক ছেলেরাই তো পালিয়ে যায়, লুকায় যায়, অনেক কিছু বলে টইলা, যে আমি অন্তত আশ্বস্ত হতে চাই, একটা গোপন বিয়ে হইলো করে রাখেন, তারপর একটা যখন আপনি উঠে দিয়ে যাবেন তখন, অর্থাৎ যে আপনি যে আমার সাথে প্রতারণা যে করছেন না এরকম কোনো ডকুমেন্ট চাই। তো নানাভাবে একটা বিয়ে হয়। ওই বিয়ে হওয়ার পর লুকিয়ে যে এটা বিয়ে, সেই বিয়েটা হওয়ার পর এখন তারপর আমাকে সে আগের বিয়ের কথা বলে। যাক, এটা অন্য মনে আগে বলছি বা হয়তো পরে বলবো। তো যেভাবে হোক ফাতেমা যে একটা সংসারে যাওয়াটা তার জন্য খুব ইমার্জেন্সি হয়ে পড়ে। এখন আমি তাকে সময় দিয়েছিলাম 2 বছর, যে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠেই তোমাকে আমি ঘরে সংসারে নিয়ে নিব, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু যা বুঝলাম যে না, ও তো 2 বছর অপেক্ষা করার জন্য তো বিয়ে করে নাই, ও যত দ্রুত পারে শ্বশুরবাড়ি যেতে চায়, ও ওখানে কেন থাকবে? তো আমাকে 2-3 মাসের মাথায় এমন প্রেশার দিতে থাকে যে আবার সংসারে তুলবি নাকি তোর মার কাছে বইলা দিবি, এরকম অনেক রকম আমার মা বা ফ্যামিলির কাছে বইলা টুলা দিবে, এসবগুলো অনেক প্রেশার আমার দিয়ে থাকে। প্রেশার দেওয়াতে এখন আমি খুব চাপে পড়ে যাই, স্টুডেন্ট মানুষ এমনিতেই, কি বলে, আমি খুব সংকটের মধ্যে পড়ি যে আমাদের বাড়ি ঘর, এটা দোয়ারিপাড়া ছিল, নিতে বাড়িওয়ালা ছিলাম, সেটা ভাঙা টেঙা দিছে। এরপর আমরা এখন কোনো রকম খুব খারাপ জায়গায় থাকি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আগে আমি এখন কীভাবে বিয়ে করি, কীভাবে আনি। কিন্তু আমাকে চাপ দিতেছিল, বলতেছিল যে আমি সব দিব, যে আগের স্বামীর থেকে যে দেন মোটামুটি পাইছে, ওদের সিস্টেমটা এরকম সুন্দর যে এক জায়গা থেকে যে তেলটা পায় সেল দিয়ে 1 মাস ভাজে, সেই ভাজের থেকে আবার যে মাছেতে যে তেলটা বেরোয় সেই তেল দিয়ে আবার একটা মাছ ভাজবে, এটা করে চলে আসতেছে বা নয়নের বুদ্ধি। তো আমাকে খুব চাপ দিয়ে 2 বছর সময়টা দিলই না, 3-4 মাসের মধ্যে খুব চাপাচাপি করে 4-5 মাসের মধ্যেই বিয়েটা হয়ে যায়। যে একদিন যেদিন দেখতে যাই সেই দিনও পারলে কাজী নিয়ে রেডি, পারলে এখন বিয়ে দিয়ে দিবে। তো অনেক কিছু করে এই আমাদের বিয়েটা হয়, ঠিক আছে? বিয়েটা হওয়ার ক্ষেত্রে দুইজনেরই, এখানে পান্নাও খুশি, নয়ন, সবার মিলে চাপ থাকে, যাকে সবারই চাপ থাকে, যেমনি হোক মেয়েটারে পাত্রস্থ করে দিতে পারলে ভালো হয়। তো পাত্রস্থ করে দেয়। তো আমার কাছে আসার পরে
সুন্দর চলতেছিল সংসার, হয়তো আমি খুব একটু টানাপোড়েনের মধ্যে যাচ্ছিল। আমার যত খারাপ ছিলাম তত খারাপ না, তার চেয়ে ভালো অবস্থা, তো ফার্নিচার সব কিছু করেছি, একটা মোটামুটি একটু ফ্ল্যাটে থাকতাম। তো সেখানে ফাতেমা নিয়ে থাকি, এবং আমি চাইতাম যে অন্তত সন্তানটা একটু পরে নেই, কিন্তু ফাতেমা একটু তাড়াতাড়ি চাইতো। কেন? ও দেখছে এই যে বোনের 2টা সন্তান থাকার কারণেই দুলাভাইয়ের সাথে কনফ্লিক্টটার ক্ষেত্রে দুলাভাই তাকে ছাড়তে পারেনি এই সন্তানদের কথা চিন্তা করে। ওর কাছে মনে হয়েছে আমার তো আগের একটা ইতিহাস আছে, যদি স্বামী কোনোদিন কোনো কথা হইঠা বা কিছু একটা হয়ে বা কিছু একটা হয়ে যেতে পারে বা সারা যেতে পারে, আমি যেরকম এরকম অর্থাৎ সংসারমুখী না, বিসংসারী, তো আমার ক্ষেত্রে তো এরকম হইতেই পারে। তো এই জন্য ও দ্রুতই সন্তান নেওয়ার খুব চেষ্টা করতো। তো যাক, আমাদের প্রথম সন্তান পেটে আসে, জায়ান। এটা আসে ডিসেম্বরের 24 তারিখে, আমার সেদিন জন্মদিন, আর আমার ছেলে সেদিন পেটে আসে। তো আসার পরে এই তো 1-2 মাস হয়তো কিছুদিনের মাঝে থাকে, তারপরে চলে যায় হচ্ছে বাপের বাড়িতে। বাপের বাড়িতে চলে গিয়ে মার কাছেই থাকে। তখন আমিও স্টুডেন্ট, আমিও আর একটা ব্যবসা দিতাম, হোটেল ব্যবসা করতাম। যেহেতু ও চলে যাও, আমাকে বলছিল তোমার ব্যবসা আমি গুছাই দিব, যেহেতু ও থাকেই না, বরং এই সময় যায় বাপের বাড়িতে যায় বসে থাকে। আমাকে ইয়াতে কি বলে কাজে নামায়া গাছে উঠাইয়া এখন সে আর মই দেয় না। আমার কত আশ্বাস দিছে, তোমার হেল্প করবো, এটা করবো, সেটা করবো, তুমি আমার তাড়াতাড়ি নিয়ে আসো, তারপরে তোমার বরকত হবে, এটা হবে, কারণ ওই বাসাতে টিকতে পাইতেছে না। আবার আইসা এখন আবারও গিয়ে ওর ওই হাতে এখানে উঠে থাকে অথবা এখানে বসে থাকে। তো সেখানে তো আবারও তো কনফ্লিক্ট হয়, মরিয়ম তারপর হচ্ছে পান্না। আর যাই হোক, এখন সন্তান যেহেতু পেটে, কিছু করার ছিল না। এই সময় যে একটা কথা উঠে সেটা হচ্ছে নয়ন এক জায়গায় পরীক্ষা দেয়, নয়নের চাকরি এক জায়গায় হয়। তারপর যখন চাকরি হয় আমাকে বলা হইলো ওকে চাকরি দিলে তোমার কোনো আপত্তি আছে কিনা। আমি স্পষ্ট জানি আমার আপত্তি আছে। আমি মানে একটু রাজি হইনি যে না, আপনি আমার আপনার সন্তান হওয়ার জন্য আপনার বাপের বাড়ি পাঠাইছে, আসছে, তো সর্বোচ্চ সন্তান হইলে পরে আমি আমার কাছে দিয়ে দিবেন, এইটুকুই। তো কিন্তু আমার সাথে রাগারাগি করে, অনেক চিলাচিলি করে। দেখি যে পান্নারা বকাবকি করে, এই তাহলে কিন্তু সেরা দিবি, তাহলে কিন্তু ঘর সেরা দিবি, ফ্ল্যাট সেরা দিবি, যার যেমন যাইবাগা, আমি কিছু জানি না। মানে আমাকে যাতে রাজি করানোর জন্য সবাই মিলে প্রেশার দিয়ে থাকি। ঠিক আছে, মানে আমি ওকে এই চাকরিটা, কারণ নয়নের যদি চাকরি হয়ে যায় তাহলে তো এই দখলটা থাকতেছে না, এখানে দখলটা ধরে রাখার জন্য চাকরিটা তো কেউ করতে হবে, কে করবে এটা? তো প্রথম প্রস্তাবটা আসে এই যে মরিয়ম করবে, অর্থাৎ ছেলের বউ। কারণ মেয়ের একবারই ঝামেলা হয়েছে, তারা ঝামেলাটা আবার করতে চায় না, যেহেতু ছেলে জামাই এটা যেহেতু চাচ্ছে না, সুতরাং ঝামেলা না করে বরং কি ছেলের বউটা করি মরিয়ম দিয়ে। কিন্তু মরিয়মে চাকরি করতে চায় না, কারণ এই ফ্ল্যাটকে কেন্দ্র করে আরামে থাকবে হচ্ছে পান্নার সন্তান না, তার কি আমার কি সন্তানরা নেই, আমার সন্তান ভালো পরিবেশ থাকতে চায় না, তাহলে আমি কেন ওইখানে তাদের রাখবো? এই চিন্তা করে পান্না বা মরিয়ম এই চাকরিতে করতে কিছুতে চাই না, কিছুতেই চায় না। এবং কে যে জাকিয়া বেগম, যে আমি যেই জায়গায় থাকতেই চাই না সেই জায়গায় আরো ধরে রাখার জন্য আমাকে আরো কি করতে হবে, উল্টা আমার আরো সংগ্রাম করতে হবে, আমার আরো চাকরি করতে হবে। তো কিছুতেই মরিয়মকে চাকরিতে ঢুকাইতে পারে না, বরং এইখানে চাকরিতে ঢুকার জন্য হচ্ছে ব্যবস্থা করে ফাতেমাকে। প্রথমে ওয়াশটা মারে পান্না, কারণ পান্না দেখে যদি ধরেন যে নয়না যদি চাকরিটা হয়ে যায়, নয়ন যদি এখানে না থাকে, যে দখলটা না থাকে, তাহলে তাদের কি করতে হবে, কি কি অপশন ছিল? অপশন ছিল হয় তারা যা ফ্ল্যাটে উঠবে অথবা চাঁদপুরে চলে যাবে। ফ্ল্যাটে যাতে উঠতে না পারে এই জন্য পান্নার মাথা খারাপ, কারণ আমার তার ফ্ল্যাট ছাড়তে হবে, অথবা মাকে নিয়ে থাকতে হবে, এই কম্বাইন থাকাটাও সে চাচ্ছিল না। তাহলে কারণ এক জুলুম বা এক তর্ক বিতর্ক অনেক ঝামেলা করে সংসার সেই স্বামীর সাথে করে এখানে এসে উঠছি, আজকে তো আমি কেন এখান থেকে উঠে যাব? ফ্ল্যাট আমি গুছাই নিছি, আর একটা জায়গায় ফ্ল্যাট দেখা, একটা জায়গায় বাসা দেখা, একটা হিসেব করা অনেক কষ্ট তাদের কাছে মনে হয়েছে। এই জন্য সেও ফ্ল্যাট ছাড়তে চায় না, তাছাড়া মাকে একটু ভাড়াটা একটু কম টম দেয়, অন্য জায়গায় তো সেই সুযোগ পাবে না। তো এই জন্য পান্না ছাড়তে চায় না, মানে পান্নাও মার দায়িত্ব নিতে চায় না। আর এদিকে নয়ন যে তাহলে চাঁদপুরে নিয়ে যাবে, নয়ন এটা চায় না, কারণ মার সাথে স্ত্রীর মানে ওয়াইফের মরিয়মের এমনিতেই কনফ্লিক্ট, এমনিতেই ঝগড়া। সুতরাং এবং এই আমি যে ঝগড়ার কথা কি বললাম, এগুলো বাস্তব, এটা আপনারা নিজেরাও জানেন। এই যে মরিয়ম যে এবং মা জাকিয়া দুজন যে একই বাসা থাকা সত্ত্বেও আলাদা চুলায় রান্না করে খাইতো, আলাদা রুমে থাকতো। এবং আমি কোনোদিন এখানে দেখি নাই যে পান্না আপুর বাসায় কি মরিয়ম কখনো গেছে। আমি যখন বিয়ে করি তখন আসে নাই, বিয়ের অনুষ্ঠান দিন ছিল না, যদি তার প্রেগনেন্ট বলছে, অসুস্থ ছিল সেটা না, তারপরও আরো অনেক সময় দেখি নাই। এবং মামা যে ফিরোজ, তিনি আমাকে বলতেন যে একদিন জানতে পারবা, মানে বলতো যে একটা বউ একটা হয়েছে শয়তান, তারপর হচ্ছে বেয়াদব, কেমন বলতো একদিন সব জানতে পারবা, আমার বলতো যে একদিন সব জানতে পারবা। কেন বেয়াদব কেন শয়তান এগুলো কিছু বলে নেই, কিন্তু এখন তো আমি বুঝতেছি সেই মামার কাছে না আমি সবচেয়ে খারাপ, সবচেয়ে বেয়াদব, অর্থাৎ তাদের কাছে বেয়াদবি খারাপের সংজ্ঞাটাই হচ্ছে
তাদের দাসত্ব কারা মানে না, তাদের কথা তারা যেইভাবে চায় সেভাবে করে কারা মানে না, যারা মানে না তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ। তো এইভাবে করে ওই চাকরিটা যেহেতু কেউ করলো না, নয়নও চায় না, যে তার এখন অপশন কি, হয় চাঁদপুরে চলে আসবে। তা চাঁদপুরে চলে আসলে দেখতেছে যে আমার কাঁধে চলে আসতেছে, সেই মা ভাই আমার কাঁধে পড়তেছে। আর বোনও চায় না যে তাহলে মা আর ভাই আমার কাঁধে পড়তেছে। এখন তাহলে সাভারে চলে যেতে পারে, সাভারে তাদের জায়গা আছে, কিন্তু সাভারে জায়গা কেউ ঘর তুলতে টুলতে চায় না। কারণ ওই এখানেও মরিয়ম বাধা দেয় যে ঘর তুলবা তুমি, কিন্তু থাকবে হলো সবাই, কিংবা শুধু তোমার মা, মানে এরকম কথাটা তুললে সবাইকে মিলে যৌথভাবে জায়গা সবার নামে, কারণ করলেও সবাই মিলেই করতে হবে। তো এরকম অনেক কথাবার্তায় এখানেও আর ঘর তোলা হচ্ছিল না, বা তারা যাচ্ছিল না। তাদের কাছে সব অপশন মনে হয়েছে যেমনি হোক ছেলেকে মানাইয়া, ফাতেমাকে মানাইয়া এখানেই করাবে, এখানেই চাকরিটা দিয়ে দিবে, এটাই তাদের সবচেয়ে নিরাপদ। আর নয়ন মনে করতেছিল যদি এরকম বোনকে দিয়ে কয়েকটা বছর করাইতে পারি, বোনকে কয়েকটা বছর করানোর পর তারপর আসবে হচ্ছে নীরবের পালা, তাহলে আমার কান্দে থেকে আজীবনের জন্য ওই মার এই বোঝাটা মুক্ত হয়ে থাকলাম। আমি আমার মতো সুন্দর করে চাঁদপুরে সংসার করে থাকলাম, এদিকে মা হয়তো বোনের কানে পৌঁছবে, এত ভাইয়ের কাছে পৌঁছবে, আমার তো আর কোনো দায়িত্ব নিতে হচ্ছে না, ঠিক আছে। এবং যদি এই যে ছেলের কথা অমান্য করে, মানে ফাতেমার স্বামী তার আমার কথা যে অমান্য করে যেটা করি, এতে যদি সংসার ভেঙে যায়, ভেঙে গেলে তো আরো বেশি ভালো, ভেঙে গেলে তো একেবারে মা তো আজীবন এই বোনের কান্দে পড়ে থাকলো, আমার তো আপত্তি নেই। কারণ আমি তখন বলতে পারবো তোর থেকে বিয়ে একটা দিছিলাম, সেটা ছেড়ে আসলি কেন, এখন আবার এটাতে তুই যাবি না কেন। তো এরকম, অর্থাৎ এটা জানে যে এটা কত খারাপ, কারো সংসার ভেঙে দেওয়া, বোনের সংসার ভেঙে কত খারাপ জানে, কিন্তু তারপরেও সে তার যুক্তিগুলো রেখে নিয়েছিল যে বন্দুকটা রাখার একটা জায়গা লাগে, যে কোথায় রাইখা কার কান্দে রাইখা গুলিটা সে ফুটাবে। তো বাইসাই নিচে বাধ্য হয়েছে, সবাই মিলে ফাইনাল হইলো। ফাইনাল কি অবস্থা এমন হয়ে গেল যে ফাতেমাকেই এই চাকরিটা করতে হবে। তো ফাতেমা যখন চাকরি করে, প্রথমত আমাকে বোঝানো হইলো সন্তানের 38 দিন, মনে করেন 40 দিন একটা মেয়ের নিভাস পালনটা করতে হয়, সন্তান 40 দিন পরে তাকে পবিত্র হয়ে তারপর হয়তো কোনো কাজে টাজে নামতে, অথচ 38 দিনের দিনেই কি চাকরিটা ধরা, এই দখল ধরা কত জরুরি হয়ে পড়ছে, কারণ ননের চাকরি হয়ে গেছে। 38টা দিনের দিন, অর্থাৎ 40 দিন আমার যায় না, 40 দিনও হয় নাই, সেই সময় চাকরিতে চলে গেছে। আমি প্রচুর বিরক্ত, আমি প্রচুর চিল্লা চিৎকার চেঁচামেচি করতেছি, যেটা কেন করলা, কিভাবে করলা। আমার জানে জন্ম সেপ্টেম্বর 1 তারিখে, আর এই চাকরিতে মনে হয় সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ অক্টোবর, এই তো অক্টোবরের 8-10 তারিখে এরকম চাকরিতে জয়েন করে। তো খুব কথা বলে আমি চাকরিতে চাই না, কিন্তু আমি আসলে খুব অসহায় ছিলাম তখন। আমার সেমিস্টার, ডিসেম্বর আমার সেমিস্টার, আমি কি বলবো, এই অর্থাৎ কিছু উপায় নেই, কারণ আমি পড়াশোনা করতেছি, টুকটাক যা কামাই সেটা দিয়ে হয়তো সর্বোচ্চ ছেলের হয়তো ডাইপার কিনি, ছেলে কি একটু খাওয়াই, কিছু চালাতে পারি, কিছু চালাতে পারি না। এই জন্য আমার পক্ষে আসলে কিছু করা সম্ভব ছিল না। তো চাকরিটা দিছে, আমাকে বলছে বেশি না, আমার ভাই তো আসলে চাকরি পেয়ে গেছে, সে চলে গেছে, আমরা এখানে দীর্ঘদিন ছিলাম, এখন হচ্ছে তো আর কটা দিন থাকতে চাই, ডিসেম্বরই তো, ডিসেম্বরে ভাইয়া হয়তো চাকরিতে চলে যাবে, তারপরে হচ্ছে আমি কি বলবো, তারপর তোমার সংসারে চলে আসবো, ঠিক আছে, এই কটা দিন করি। তো আমারও বললাম ঠিক আছে, একদিকে বাসায় আমি জানাই না, বলি যে বাচ্চা হয়েছে, দীর্ঘদিন ছিল, আচ্ছা ঠিক আছে, ওদেরও ওইখানে দীর্ঘদিন ছিল, আমার বাসাতে কমপ্লেন করতেছিল বাচ্চা নিয়ে আসে না কেন, তখন তারা বলতেছে এই তো বাচ্চা কদিনই ছিল, ওইখানে দীর্ঘদিন ছিল, এই তো ডিসেম্বরে চলে আসবে। তো আমিও ডিসেম্বরে চলে আসবে এই যে বাসাকে জানাই দিছি, ও যে চাকরি নিয়ে দিচ্ছে বাসায় জানাইনি, কারণ বাসায় জানলে এটা খুব বিরক্ত হবে, কারণ বুঝতে পারবে যে চাকরিটা, আর আমি চাইছিলাম না, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম চাকরিটা যদি ওরা নিয়ে যদি নেয় তাহলে হচ্ছে এই সংসার, কারণ একদিন দুদিন তো চাকরি ওরা ছাড়বে না, এটা মজা যখন পেয়ে যাবে তখন তো আমার উপরে আরো বেশি স্টিমুল চালাবে, আমার উপরে আরো বেশি প্রেশার ক্রিয়েট করবে। এই জন্য যাক নিয়ে ফেলছে, কথা দিছি, কিছুটা বিশ্বাস করছি, কিন্তু আমি আমার সন্তান আমার চোখের বাইরে বড় হচ্ছে, আমার সামনে বড় হচ্ছে না। তো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব। আমি ডিসেম্বর মাসে আমার সেমিস্টার ফাইনাল ছিল, আমি ল নিয়ে পড়াশোনা করছি, 7টা সেমিস্টার দিছি, লাস্ট সেমিস্টারটা ছিল আমার লাস্ট সেমিস্টার, মানে যেটা হইলে আমি লয়ার হয়ে যাই, সেই সেমিস্টারটা পরীক্ষা দিতে পারি নাই। আমার প্রেশার আসতেছে যে আমি শাশুড়ি যে বলছিলাম আমাকে, আমার অবাধ্য হয়ে আমার কথা না মাইন আপনি কেন চাকরিটা দিলেন, বলছে তাহলে কামায় দেখা, আগে টাকা ইনকাম কর তারপরে মায়া পাবি। তো আমি এই জন্য বাধ্য হয়ে আমার সন্তানকে নিয়ে আসতে হবে, ঘরে নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে ডিসেম্বর মাসও প্রায় পার হয়ে যাচ্ছে, যেমনি হোক এই জন্য এটা নিয়ে না আসলে সমস্যা সৃষ্টি হবে। তার নীরবের ক্লাস 7-এ পরে বলছিল নীরবের পরীক্ষা শেষ হোক, তারপরে এই জন্য আটকে আছে, এবং নীরবের পরীক্ষা ডিসেম্বর পর্যন্ত যেহেতু, তো অনেক কিছু মিলে আমাকে আমার পড়াশোনা বাদ দিয়ে আমি কাজে ঢুকছি, এবং আমি অনেক দেনাটানাও ছিলাম, কারণ যে বিয়ে আমার খুব চাপ দিয়ে বিয়েটা করে ফেলার কারণে আমাকে ফার্নিচার, ঘর গুছানো, খাওয়া দাওয়া সবকিছু মিলে অনেক দেনা করতে হয়েছে।
তো সেটাও টানতে হইতেছিল। তো আলহামদুলিল্লাহ জানুয়ারিতে আমি এই চাকরিতে ঢুকি এবং প্রত্যেক মাসে ওকে 5,000 টাকা করে খরচ দিই। ঠিক আছে, জানুয়ারি দিলাম, ফেব্রুয়ারি দিলাম, মার্চ দিলাম, এখন দিচ্ছি। এখন বলছে এখন তো খরচ দিচ্ছি আর আমার সংসারটা দেন, শুধু খরচ না, শুধু ওকে খরচ দিই 5,000, আর আমার ছেলের যা যা লাগে ওই ডাইপার, তারপর হচ্ছে ইলেকট্রোজেন যা যা লাগে সেটা আমি আলাদা কিনে দিই। কিন্তু দেখেন 3 মাস পরে যখন আপত্তি তুলতেছে খরচ কি দাও আরো দিতে হবে বা অনেক কিছু যখন বলতেছিল, তখন আমি রিসিটের লাগতে যে রিসিট করে দিব। চিন্তা করেন, এটা অনেক হাস্যকর, অনেকে হাসছে, অনেকে এরকম বলছে যে স্বামী স্ত্রীর খরচ দিবে রিসিট করা লাগবে। এখন দুনিয়ার কে বিশ্বাস করবে এটা কেন করা লাগবে না, কারণ ওরা তো অস্বীকার করে, এই জন্য আমার সেটা করা লাগতো, না করলে তো এটা করা লাগতো না। অর্থাৎ এই দখলটার জন্য তো কি কত নিচে নামতেছে, কত কিছু যে করতে হয়েছে, এটা আস্তে আস্তে কিছুটা আমি বলার চেষ্টা করব, আরো থাকবে। তো এটা পর্ব পর্ব আকারে বিস্তৃতিগুলো বলবো, আজকে সংক্ষেপে বলে যাই। তো চাকরিতে ঢুকে যায়, এরপর 3 মাস যায়, তাও আমি খরচ দিই, এখনো সংসারে আসে না। ঈদ পার হয়ে যায়, আসে না, প্রায় যায় না বয়স তখন 5-6 মাস 7 মাসের মতন হয়ে গেছে, এখনো যখন আসে না, তখন আমার ফ্যামিলির সন্দেহ, কি ব্যাপার, এই বলতেছে ডিসেম্বরে চলে যাবে, এই বলতেছে জানুয়ারি, এমন কথা কেন হয়। তারপর আমার মা ওদের ওখানে যায়, গিয়ে সিচুয়েশনটা ভালো হয় না, কারণ ওই সময় কি জানি এটা একটা ভিতরের গল্প, আপনারা যেখানে আছেন তারা যে শুনলে জানতে পারবেন। একটা ফ্রিজ থেকে একটা গোস্তের পোটলা নিয়ে একটা কাহিনী হয়েছে, আমার মা দেখে ফেলছে। আচ্ছা দেখ, ওইটা আমি আলোচনা এখানে করতে চাচ্ছি না, সংক্ষেপে যেটা সেটা করি, গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমার মা সব ফ্যামিলি জেনে ফেলে যে ও আসলে ওখানে চাকরি নিছে। এতদিন জানতো যে ভাইয়ের চলে গেলে ওই জায়গাতে যেহেতু অনেকটা দীর্ঘ প্রায় 20-25 বছর ওখানে ছিল, এখন একটা মায়া, তো চলে তো যাবেই, এই জন্য কিছুদিন আছে, যখন চলে সবাই যখন এখান থেকে চাঁদপুরে চলে যাবে বা ফ্ল্যাটে চলে যাবে, তখন তো সেখান থেকে আর থাকবে না, আমার সংসার আমার চলে আসবে। কিন্তু জানতে পারলো যে না, ও তো স্থায়ী আবাসন গেরা পড়ছে, সেখানে চাকরি নিয়ে নিচ্ছে। আমার ফ্যামিলি জানতে না পারে যে আমি খুব চেষ্টা করতেছিলাম, কারণ আরেকটা জিনিস, ওর যে আরেকটা বিয়ে, আগের বিয়ে, এইটা আমাকে যেহেতু জানানো হয়েছে, আমি চেয়েছিলাম যে আমাকে জানানো ফেলছেই, যেহেতু যেই টাপে ফালাইছে, এটা যে ফ্যামিলি জানাই, ফ্যামিলি বলবে তুই তো টাপে পড়ছস, তুই তো এখন আমাকে জানা নাই কি হবে, ফ্যামিলি জানাও লাভ নেই, কোনো কিছু করে লাভ নেই। এরকম চাচ্ছিলাম আমার ফ্যামিলিতে কোনোভাবে ওদের ওই বাংলা কলেজে না যায়। এবং দেখেন আমাদের বিয়েও কিন্তু দিচ্ছে এই ফ্ল্যাট দেখায়, এবং এই ফ্ল্যাট দেখায় যে বিয়ে দিছে, বিয়ের পরে 1 থেকে 1 বছর 17 মাস আমাদের কিন্তু এই ফ্ল্যাটে দিছে, এখানে কখনো নেয়নি। ঠিক আছে, তারপর শেষ পর্যন্ত এই বাধ্য হয়ে এখানে নিতে, মানে এক কথা নিছে। আমার মা তারা গেছে, যে জানতে পারছে যে আসলে চাকরির সুবাদেই, চাকরি ধরে রাখার জন্য কিংবা দখল ধরে রাখার জন্য মূলত ওরা এই কাজটা করতেছে। তখন আমার ফ্যামিলি বিরক্ত হইলো যে আপনার তো ফ্ল্যাট আছে, আপনাদের বাড়ি আছে এবং জায়গা আছে, তাহলে আপনারা সেখানে যান না কেন, আমাদের সংসারে ধরে রাখছেন কেন, ছেলেটা বাবা ছাড়া এরকম করে কেমন চোখের আলে বড় বড় হচ্ছে, এটা আপনাদের কি খারাপ লাগে না? ওরা ফাতেমাটা কথা বলতো যে সমস্যা, এটা ছাইরা দাও, পরে একটা সন্তান হলে তুমি সেটা আদর করো। মানে কেমন নিজ, আমার প্রথম সন্তান হয়েছে, ওর জন্য আমার যে টান, যে আবেগ, যে কষ্টটা, এইটা বলে আমাকে আরেকটা সন্তান, এটা আমি ভুলে যেতে হবে, আরেকটা সন্তান হলে সেটা নাকি আমি আদর করবো। কখন? ওই দখল ছেড়ে যখন আসবে, তখন আবার যখন সন্তান হবে সেটার। তো এই ফ্যামিলি যখন জেনে ফেললো, ফ্যামিলি জানার পরে এখন একটু সম্পর্ক খারাপ হচ্ছে। আমি যাই, আমাকে বলে যে চাকরি করে আয়, তারপরে দিব, সব মেয়ে দিব। কয় টাকা চাকরি করতে হবে, আমি তখন হয়তো এরকম 1,000-12,000 টাকার মতো ইনকাম করতাম। বলতো যে অন্তত 20,000 টাকার মতো চাকরি করে আনতে পারলে তারপর তোরা মেয়ে দিব। তো আমি জুন-জুলাই মাসে টেকনিক্যাল এডুকেশনে যুক্ত হই, প্রায় 40,000 টাকার মতন বেতনে, মানে 30-40,000 মতন আমি আসলে পেমেন্ট সেখানে তুলতাম, অনেক ক্লাস নিতাম, পেমেন্ট এরকম। তো আমার চাকরিটা হয়েছে, সেটা নিয়ে মিষ্টি নিয়ে গিয়ে আমি এই ফাতেমার মার কাছে যাই, জাকির বেগম কাছে যাই। সেই বাংলা কলেজ থেকে আমাকে নিয়ে টোলাবাগে নিয়ে যায়, কারণ এখানে আলোচনা তুলতেই চান না। আমিও তাদের সম্মানে, ঠিক আছে যাক, এখানে মানুষগুলো জানলে তো খারাপ হবে, তারা যদি আলাদা করে যাচ্ছে, আলাদা করে সেখানেই যাই। সেইখানেই যখন যে কথা উঠায়, পান্না জাকিয়া বলে যে তোমাকে দিব না, মেয়ে দিব না, কি জন্য? তোমার মা 14 তলা থেকে নিয়ে ফালাই দিবে। চিন্তা করেন যে মানে কেন ফালাবে, কি হয়েছে, এটা নিয়ে অবশ্য পান্না প্রতিবাদ করে, পান্নার যে মেয়ে আছে জেনি, সেও প্রতিবাদ করে যে নানি তুমি এগুলো কি বলতেছো, সে কেন তোমার মেয়ের এনে 14 তলা ফালাই দিবে, অনেক কিছু হয়। কিন্তু তারা ওই যে দখল ধরে রাখার জন্য সে আর কি বলবে, এই কথা বলে ফালায়। আমার ফ্যামিলিও খুব বিরক্ত হয় যে ওর সাথে আমরা কি অত্যাচার করছি, কেন করছি, এটা আপনি কেমন কি বলতেছেন। তো ওর তো অজুহাত লাগবে, যেখানে থাকার জন্য অজুহাত তো লাগবে। অজুহাতটা হচ্ছে কি, শাশুড়ি খারাপ, এই জন্য আমি তার সাথে থাকতে পারছি না, আমি এই জন্য এখানে থাকি। তো এরকম করে অনেকদিন চললো। এদিকে আমার বাসাও খুব বিরক্ত যে এটা দেখতেছি দখলদারিত্বর জন্য থাকতেছে, আবার বলতেছে, এইটা অনেক কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে। হতে হতে একদিন যে সেপ্টেম্বর 1 তারিখ আমার ছেলের জন্মদিন, ছেলেকে আনতে যাই, সেদিন যে কি হয় এটা আপনারা দেখছেন। সেদিন দেখছেন যে আমার ছেলেকে দেয় নাই, আমাকে ওখানে মানুষ হেনস্থা করছে। তারপর আমি ছেলের জন্মদিন এটা আনবো, আবার দিয়ে আসবো,
তারা মনে করছে যদি না দেওয়া যায় তাইলে তো এই কি বলে এই চাকরি বা দখল ধরে রাখা যাবে না, তখন তো মেয়ে ওই বাচ্চার জন্য সুর করে শ্বশুরবাড়িতে যেতেই হবে। ঠিক আছে? তো সেটা নিয়ে একটা ভিত্তি হয়েছে, কি হয়েছে সেটা আপনি দেখছেন, সেটা আমি বিস্তারিত আলোচনা করলাম না। এরকম যেতে যেতে অনেক মাস চলে গেছে, এরকম করতেই আছে। শেষ পর্যন্ত অক্টোবর নভেম্বর মাসের দিকে, না সেপ্টেম্বর মাসের দিকে, মানে ছেলের সেপ্টেম্বর জন্মদিন এগুলো করলো, তারপর অক্টোবর মাসের দিকে আসছে। আইসা আমার মার হাত পা ধরে যে মা ভুল করছি, আমার মা বলছে যে যেটা আমার তোমাদের ছাদ থেকে ফেলাই দিবে, এটা রিক্সের বিষয় না, একটা জিডি তো করবা বা কিছু একটা করবা, তুমি কিছু একটা করে ফেলাইলা। ও গলা ধরে দিতে যায়, তারপর আমাকে বডি উঁচা করে ধরে, অনেক কিছুই আমার রিক্স মনে করতো, বলতো যে তোমার ফ্যামিলির মাধ্যমে ছাড়া তো তোমার নিতে পারি না। ও বললো যে আমার ফ্যামিলি কিছু না, আমি এই তো চলে আসছি, এবার আমি সংসারটা করব, তবে আমাকে আর 2টা মাস সময় দেন। এই যে ডিসেম্বর, অক্টোবর নভেম্বর, এই তো আমি শুধু আর কয়টা মাস যে আমি যে চাকরিটা করে তারপর ফেরত চলে আসবো। তো এই কথা যখন বলা, আমার মা ঠিক কথা বাড়ায় না, ঠিক আছে দেখতে দেখতে তো 8টা মাস চলে গেছে বা 11টা মাস চলে গেছে, আর 1-2টা মাস করতে চাইলে থাক, করুক না। আমরা কথা অনেক উঠাইছি, তুমি তো আগেও তো বলছো ওই ডিসেম্বর, এখন আবার এই ডিসেম্বর, এটা কেন? তো কথা বাড়ায় না, ঠিক আছে করলে করুক 2টা মাস। তো এসে গিয়ে অনেকে প্রশ্ন করে এসে গিয়ে করলে সমস্যাটা কি, যে এসে গিয়ে করার সুযোগ কিন্তু দিছিলাম। তো এসে যা করতে 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 1 মাস না 1.5 মাসের মতো মুখ ফুসকা বলে ফেলাইছে ও ডিসেম্বরের পরেও করবে। এটা অনেক সিস্টেম, অনেক কথাবার্তা আলোকে এরকম কথা চলে আসছে যে ও ডিসেম্বরের পরেও নাকি চাকরি করেই যাবে। এই কথা যখন চলে আসে তখন বলছে তাহলে তো যেতে দিব না, তাহলে তো ও বলছে ঠিক আছে যাইতে দাও, শুধু বেতনটা উঠাইয়া আর যাব না। এই বেতনে উঠানোর কথা বলে গেছে, যাওয়ার পরে তখন আমার ছেলে নিয়ে যেতে চায়। তখন বুঝি ছেলে নিয়ে যেতে চায় মানে কি, ওই দান্দা এরকম আবার যাইবো, আবার এরকম 2-3 বছর বা এরকম 4-5 মাস কাটায়া এরপরে আসবে, ওই চাকরিতে আবার যায় ঢুকবে। তো এই জন্য ছেলে দিই নেই। কিন্তু ওই দিন রাতে আসে না, তখন আমার ছেলে দুধের ছেলে, রাতে আসে না। ছেলের বয়স তখন 1 বছর 1 মাস, 1 মাস 2 মাস, রাতের বেলা আসে না। পরের দিন পান্না, জাকিয়া, এরপর হচ্ছে ফাতেমা, 3জন আইসা পুলিশের কাছে গিয়ে বলে আমি অত্যাচার করি, এই জন্য সন্তান নিয়ে যাবে। পুলিশে কথা শুনে না, পুলিশ বলে দুধের বাচ্চা দিয়ে দেন, আপনাদের যা বসার পরে বসেন। আমি পুলিশকে বুঝতে পারি না, ওকে দিয়ে দিব কি, আমি যদি অত্যাচার করে থাকি আমার ঘর হবে, আমার বিচার হবে, আলোচনা হবে, এত কিছু সময় নেই, দুধের বাচ্চা তাড়াতাড়ি করে মাকে বাচ্চা দেন। এই দুধের বাচ্চার ব্যাপারটাকে সুযোগ কাজে লাগে, একে পুলিশ ডাকে নিয়ে যায়। পান্না আড়ালে বলে যে তোমার সন্তান, তোমার স্ত্রী তোমার কাছে একদিন আসবে। একদিন কেন আসবে, সে একদিনটা কবে কিভাবে আপনি কেটে বুঝবে, আমি যদি মারামারি, আমি যদি অত্যাচারী করি মারি, তাহলে একদিন কেন আসবে? তো আর কথা আসে, যুক্তিরোধে টিকতে পারে না। এরপরে হচ্ছে এরকম, এবং ঝামেলাটা অনেক বেড়ে যায়, পুলিশ ডেকে ফেলে, পুলিশের কাছে চলে যাওয়া হয়, ঝামেলাটা অনেক বেড়ে যায়। আত্মীয় স্বজনের মধ্যে জানা হয়, ফ্যামিলিও আমাকে খুব দেয় যে এই মেয়ে খুব ভয়ঙ্কর, এটা খুব খারাপ ফ্যামিলি, এরা একদম মুখের উপর স্পষ্ট করে বলে মারে মেরে বের করে দেয়। আবার একজনে বলে সরি, এটা তো হতে পারে না। তো আমরা বারবার যে আরিফ দুলাভাইয়ের কাছে বলি যে দুলাভাই অন্তত ওরা চাকরি করুক, দখল ধরে রাখুক, যা কিছু করুক, ওভারটা বন্ধ করতে বলে। এইটুকু এসে বলুক আমি আসলে মারছিলাম কিনা, আমার ফ্যামিলি ওকে কেউ কোনো অত্যাচার করে কিনা, এই অপবাদ থেকে মুক্তিটা দিয়ে আমি আর কিছু চাই না। তারপরে দেখা গেছে কোনো 1-1.5 মাস পরে নয়ন এসে, নয়ন, আরিফ এবং হচ্ছে আরিফ দুলাভাই এবং হচ্ছে জাকিয়া, মানে অর্থাৎ আমার শাশুড়ি, এরা এসে সেই ঘুরে ফিরে তো দিবেই না। ওই আগের জন্য নয়ন সরি বলছে যে সরি, কিন্তু চাকরিটা ওরা আরো কদিন করাবে, এসে যে করতে চায়। আমার এসে তো করতে দিছিলামই, কিন্তু সেটা অনেক ঝামেলা, আমার স্ত্রীকে আমি দিতে চাই না। গাড়িতে উঠবে, এরপরে ও এমনি গাড়িতে ভয় পায়, এবার আবার সেখান থেকে নামবে, এত দূর জার্নি প্রতিটা দিন করবে, দুধের বাচ্চা নিয়ে যাওয়া আসা, এটা অনেক কঠিন। দুধের বাচ্চা দামি রাখতে যাই, সেটা অনেক ঝামেলা, তো এটা আমরা করতে দিতে চাই না। তো এই কথা বলে কিন্তু ফাতেমাকে দিয়ে যায় না, এই ঝামেলা করে সেই রাতে নিয়েই যায়। বলে তাহলে পরের সপ্তাহে দিয়ে যাবেন, বলছে যে ঠিক আছে তাহলে তোমার সংসার তোমাকে দিয়ে দিব, বা আমরা ভেবে দেখি কি করব। এই বলে দিয়ে যায় না। 1 দিন কাটায়, 2 দিন কাটায়, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বলে কি ব্যাপার আপনারা বললেন সামনের সপ্তাহে দিয়ে যাবেন, এই তো সামনে নির্বাচন, চিন্তা করেন যে এটা করছে তার থেকে 1-2 মাস পর নির্বাচন, বলেন এই তো সামনে নির্বাচন, ঠিক আছে নির্বাচন 7 তারিখে, 2024 সালে 7 তারিখ নির্বাচন হয়, নির্বাচন শেষ হয়েছে পরে জিজ্ঞেস করি, এই তো সামনের সপ্তাহ, এই তো পরে। এমন করে 1 মাস কাটানোর পরে জানুয়ারির শেষের দিকে 28 তারিখে এসে এখন বলতেছে যে তোমার সংসার তোমাকে হ্যাঁ আনবো, কি তোমাকে চাকরি করার সুযোগ দিতে হবে। আমি বলবো চাকরি করার সুযোগ দিব, কিন্তু বলতে হবে কেন দিব, আপনাদের কিসের অভাব, কি কারণে আমার সংসারটা না আপনি চাকরি করতে দিতে হবে, যদি স্পষ্ট লজিক বলেন তাহলে দিব। যাক অনেক কিছু বলে বাসায় আসছে, বাসায় আসার পরে কোনো রকম কোন কারণ দেখাতে পারতেছে না, যার ফলে বলছে না এটা দিতে পারি না। কারণ না যদি বলতে পারে, আপনি যদি বলে দিতে হবে, এই জুলুম তো আমি সহ্য করতে পারবো না। আমার ফ্যামিলিকে তো বুঝতে দিতে হবে যে কি কারণে তারা মেয়েকে নিয়ে এরকম একটা দখল ধরা রাখছে। তো নয়ন আইসা ফাতেমা কেন উঠা চলে যায়,
যদি না দেন তাহলে মেয়ে দিব না, এরকম করে চলে যেতে চায়। তখন আমার ফ্যামিলি বুঝেছে ঠিক আছে ওদের একটু সুযোগ দেওয়া হোক, কয়দিন বার হবে। তো নয়ন বলে 1 বছর সুযোগ দিতে হবে। আমার বোন বলল 1 বছর কেন, আপনাকে 1 বছর বেশিও সময় দিব। 1 বছর কেন সেটা তো বলতে হবে, যে ওই কারণে 1 বছর, ওই কাজটা কারণ ওই কাজটা করতে আমার এতদিন লাগবে। আপনি কেমনে বুঝলেন 1 বছর? 1 বছর পর কি হবে যে আর ওর চাকরি করা লাগবে না বা আপনাদের ওই দখলে ছেড়ে দিবেন কি? তো অনেক কথাবার্তা হয়েছে। তো শেষ পর্যন্ত ফাতেমা বলে ফেলাইছে যে সমস্যা নেই, কুরবানি পর্যন্ত করতে দেন। কারণ ওর মাথায় আছে যদি কুরবানি পর্যন্ত পড়তে চায় তাহলে রোজা এবং কুরবানি দুইটা একটা বোনাস পাবে। দেখেন কার মাথায় কি, ওর মাথায় বোনাস আর নয়নের মাথায় হইতেছে এই কি বলে আরো কটা দিন যদি বোনের চাকরি করে নীরবের কাছাকাছি নিয়ে যেতে পারি, এরপর নীরবের চাকরি দিয়ে দিলাম। তো এটা আবার স্বীকার করতেছিল না। দেখেন এই যে এত কিছু এগুলো যদি স্বীকার করে নিত তাও কিন্তু হইতো, যে অপবাদটা না দিয়ে, এই দায়টা না দিয়ে বরং একটা আনুষ্ঠানিকতা ফ্যামিলির মাধ্যমে আলোচনা করে বলতো যে দেখেন আমরা এই সমস্যা করে ফেলছি, হয়ে গেছে। আসলে বলবে কিভাবে? কেমনে বলে যে আমি এই লোকটা ছাড়াতে পারতেছি না? কেমনে বলে যে মেরে ফ্ল্যাট উনে দখল ধরা এখানে একটা অকাজ করছিলাম আগে থাকতেই? তো এগুলো তারা বলতে পারে না। কেমনে বলে ছেলে তো বলতে পারে না, কেমনে বলে যে আমার মার দায়িত্ব আমি নিতে চাই না, এই জন্য চাই যে মা এখানে পুরে থাকুক। তো এইটা তো বলতে পারতেছে না, এই জন্য তারা চাচ্ছিল যে আমার উপরে দায় দিয়ে, আমার মার উপরে দায় দিয়ে, আমাদের ফ্যামিলির উপরে দায় দিয়েই কোনো রকম সময়টা কাটায়া তারপর একটা সময় ফ্যামিলি আমার সংসারটা আমার দিয়ে দিবে। তো এরকম করে সময় যেতেই থাকে। আচ্ছা আমি দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ যাক, তাহলে অনেক কাছাকাছি চলে আসছি, শেষ করে দিব। এই আচ্ছা কোন মধ্যে ছিলাম? হ্যাঁ, তারপরে এসে দিয়ে যায়, কিন্তু এখন এসে যায় করবে কয়দিন? কুরবানি পর্যন্ত করবে। তো কুরবানি পর্যন্ত এটা যাদের একটা ট্রাপ ছিল, এটা কয়দিন পরে প্রকাশ পেয়ে গেছে। কারণ কি? রোজার সময় আমি একটা সন্তান আছে, আর একটা সন্তান হচ্ছে ও নিছে নিছে বলতে আমাদের নিতে হয়েছে বা নেওয়া হয়ে গেছে, ভুল হোক বা যেটি হোক, একটা সন্তান হয়েছে। আমি সেই সন্তান বলে একটা সন্তান যেহেতু দুধের, সুতরাং একটা সন্তান প্রবলেম হবেই, আমি এটা নিতে চাই না। আমি যখন নিতে চাই না তখন ফাতেমা আসলে ওইটা ও ইচ্ছা করে নিছে, যে দেখছে কারণ ওদের এই 3 মাস, তো ওদের এই 3 মাসে ধান্দা না, কারণ ওদের কুরবানি বন্ধ বইলা এমন একটা সিস্টেম করবে যে সিস্টেমের কারণে আবার যদি 2টা বছর কি করতে পারে, এই দখলটা ধরে রাখতে পারে। আবার সন্তানের নাম বইলা পেট ভরে আবার কি করবে, যাবে মার কাছে, বলবে যে এখন এটা থাকতে হবে। আমি বলছি আচ্ছা প্রথমে আমি চাইনি, এরপরে ওর মা আমাকে থ্রেট দেয় যদি এই সন্তানটা কিছু হয়েছে তোর কিন্তু খবর আছে। এরকম অনেক থ্রেট দিছে, পান্না সেও দিছে। এই ফ্যামিলি দেওয়ার পরে আমি বললাম যে আমি চেয়েছিলাম যে এটা আমাদের মধ্যে থাকুক, আমরা সিদ্ধান্ত নেই যে একটা সন্তান নেওয়াটা আমাদের জায়নার জন্য ঠিক হবে কি হবে না। কারণ ওও দুধের আর একজন দুধের, দুইটা পেশার ক্যারেক্টার বডিটা গ্রহণ করতে পারবে। আমরা বিশ্বতে আলোচনা করি, বিশ্বকে যা বলবে তাই। কিন্তু ও কি করছে যাতে ওর মার কথা শুনতে পায়, এই জন্য মা বোনের দিয়ে আমার একটা প্রেশার ক্রিয়েট করছে। প্রেশার ক্রিয়েট করবার মধ্যে ঠিক আছে, অবশ্যই সন্তানটা অবশ্যই এটা রাখবো, রাখতেই হবে, কিন্তু তাহলে আমি আর এই চাকরি যেতে দিব না। কারণ সন্তান যেহেতু রাখবো, বাসে যাওয়া আসা করবা, এটা খুব প্রবলেম হবে। আমার হচ্ছে বাসা টোলাবাগ, আমার বাসা ধরেন স্বপ্ননগর। ও একটা বলি, আমার মাঝখানে যখন সন্তান হয়, সন্তান হওয়ার আগে আমি অনেক বড় একটা ফ্ল্যাট নিই, ওদের যে যত স্কোয়ার ফিট ফ্ল্যাট তার থেকে একটু বেশি বড় ফ্ল্যাট, অনেক সুন্দর একটা আবাসিক এলাকায় আমি জায়গা বাসা ভাড়া নিই বা বাসা নেই, আমার সন্তান যাতে সুন্দর পরিবেশে বড় হতে পারে। কিন্তু ওরা এটাই দিতেছিল না। ওর সন্তানরা সুন্দর পরিবেশে বড় হতে ওরা এটা চায়, কিন্তু আমার সন্তান যে একটা ভালো জায়গায় থাকুক, সেই এইটার সাথে এইটার কত পার্থক্য। আপনারা নিজের সার্চ দিয়ে, তাদের স্বপ্ননগর সার্চ দিয়ে দেখেন এই জায়গাটা কোনটা কত টেলিট সিন একটা জায়গার মধ্যে আমি আমার সন্তানকে বড় করতে চাইছিলাম, কিন্তু ওরা আমার এই আশাটুকু পূর্ণ করতে দিল না। তো আসা যাওয়া করবে, সন্তানের সমস্যা হবে, পেট আমি দিব না। এই দিব না বললে পরে সমস্যা আরেকটা জিনিস, এই জাকিয়া বেগম চলে আসে আমার বাসায়, আইসা আমার রিকোয়েস্ট করতে থাকে যে এই সন্তানরা নিও না, সন্তান নিলে আমার মেয়ের সমস্যা হবে। তার আগে থ্রেট দিছিলি কিসের জন্য? আগে আমার থ্রেট দেওয়া, কত কিছু বলা, আমার ভয়ঙ্কর দেখা, পুলিশ দিব, এটা দিব, সেটা দিব, আমাদের তোর এটা করে ফেলাম, সেটা করে ফেলাম, অত কিছু বলছে। এখন বলতেছে কারণ ওই যে যেই ধান্দায়, যেই চালাকি করার জন্য, যেই দখল ধরে রাখার জন্য এই মেয়েকে এরকম কুবুদ্ধি দিছে, এখন দেখা সেখানে ধরা খাই যেতেছে। আর যদি কুরবানি পর্যন্ত আসতে যাইতেছিলাম, সেটা যদি না হয়, এই জন্য কি হয়, এখন আমি বলছি না আমি এটা রাখবই, এটা আমি করবো না। কারণ আমি আপনারা যখন বলছেন ওই সময় হইলেও এই একটা কিছুই ছিল না, ভ্রূণ ছিল সেই সময়, কিন্তু এখন বাচ্চাটা একটা সময় হয়ে গেছে, আমি এটাকে কিছু করবো না। আমি এটা স্বপ্ন দেখা শুরু করছি, আমি একটা আশা করা শুরু করছি, আমার একটা মেয়ে হবে, কিংবা আমার একটা নতুন একটা সন্তান, আমি অনেক কিছু ভেবে ফেলছি, বা আমরা নিজেরাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলছি, আমি এখন এটা কিছু করতে পারবো না, করবো না। এই কথা বলার পর দেখলাম সেই দিন
দুপুরবেলায় ফাতেমা আসে, ওর মা মানে আমার বাসা আসছে যেদিন, মা যায় এক পাশ দিয়ে, আর হচ্ছে সে মেয়ে যখন আসলে পরে বলে যে সন্তানটা নষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, মা রেখে শুধু নষ্ট করার জন্য, আমি বলতেছি না, তারপরে বাইরে গেল মা মেয়ে, আসার পরে মেয়ে নষ্ট করে নিয়ে আসছে। আচ্ছা, কোনো বুঝতে কি বাকি থাকে যে এটা মা মেয়েকে নিয়ে গিয়ে এটা ফালায় দেয়নি? এই দখলটা ধরার জন্য ওরা একটা প্রাণকে ওকে মারতে কোনো আপত্তি মনে হয় নাই। কত নিচে যে ওরা নামা যেতে পারছে, নাইমা যেতে ওকে হয়েছে, নাইমা যেতে পারে। তারপর এইভাবে করে আমার ওই যে সন্তান যেটা আছে সেটাকে ওরা এরকম ফেলে দেয়। এরপর আমি খুব রাগ করি যে না, তাইলে এইটার জন্য, যেই দখলটার জন্য আমার সাথে এত কিছু, আমি ওই চাকরি করতে দিব না, আমি সেই দখলের অংশীদার আমি হতে পারবো না। বাস, আমার সুন্দর ফ্ল্যাট নিছি, জায়গা নিছি, বাড়ি নিছি, ঘর নিছি, আমার ছেলে আমার এই পরিবেশে বড় হবে, আমি আর উঠে যেতে দিব না ঈদের পরে। এই কথা বলার পর একদম বলছি ঈদের পর যেতে দিব না। ও বলছে যে আচ্ছা বেতনটা নিয়ে আসি। বেতন নিয়ে আসার কথা বইলা ঘর থেকে দেখলাম যে হঠাৎ ঘর থেকে নাই, কি করলো, ঘরে যে স্বর্ণ গয়না আছে সেটা বাসা যা রেখে আসছে। অর্থাৎ আর এই ধান্দা আছে যে কোনো একটা ফাঁকে পাই চলে যাব। কারণ ওই যে ঈদের পরে বলছি চাকরি করতে দিব না, ঈদের আগের দিন কোনো কাজ টাজ করে না। কি করতে হবে, ওকে চাকরি করার অনুমতি দিতেই হবে, এটা দিতে হবে, নাহলে ঘরে কোনো কাজ করবে না। খুব হচ্ছে, আমার কাছে কাজ না করে নাই, কিন্তু ঘরের কিন্তু চাকরিটা করতে দিব না। তো এটা নিয়ে বিকালবেলা আমার ওই যে যেহেতু কোনো ইফতার টিফতার বানায় নাই গা, বাইরে ইফতার করতে হবে, যে বাইরে গেছি রাস্তায় দৌড় দিয়ে গেছে, মানুষকে চিৎকার করে ডাকে বলে আমাকে বাচ্চা বাসায় এনে মেরা ফেলবে। অর্থাৎ ওই পান্না বুঝাইতো যে তোর চাকরি যদি করতে পারে দেখবি চাকরি তরে টাকা দিব, চাকরি তরে হচ্ছে সম্মান দিব, চাকরি হইলে দেখবি একদিন শাশুড়ি মাথায় করে রাখবো, তোর জন্য টাকা হইব। কারণ এই পান্নার যদি না হয় তাহলে ওর বিপদে পড়বে। নয়নও বুঝাইতো কি বলে, এই যে কি বলে, তোর জন্য নিজের টাকা থাকে তাহলে তুই জামাইয়ের উপরদারি করতে হবে, অনেক কিছু। অর্থাৎ দুইজন ওদের প্রয়োজনে ওরা ওকে এমনভাবে খাইছে, এমনভাবে আটকাইছে, এবং বলে দিত যদি মা এখান থেকে চলে যেতে হয়, যদি এখানে দখল না থাকে, আমরা যদি মা আমার কান্দে এসে বসে, তাহলে বুঝিস তোর কিন্তু আমি বাসায় আসতে দিব না। আর নন বুঝিত যদি আমার কাছে আসতে হয় তাহলে বুঝিস তোর কিন্তু এই চাঁদপুরেই, বাপের বাড়ি বলতে চাঁদপুরেই, তো বছর একবার খাইতে পারবি, এই বেশি কিন্তু বাপের বাড়ি পাবি না। এইভাবে দুইজন এমন ট্রমাটাইজ করে, এমন ভয় দেখায়া ওকে আটকে রাখতো। তারপরে এইভাবে করে ঈদের আগের দিন এরকম রাস্তায় চলে গেল। রাস্তায় চলে যাওয়ার পরে নয়ন ফোন দিছি, আমি ফোন দিছি ফ্যামিলিতে, যে এই জিনিসটা আপনারা হ্যান্ডেল করে, আপনারা বহুত কিছু করছেন, এবার অন্তত আমি এই যে নয়নকে একদম হাত ধরে এরকম করে প্লিজ আমার সংসারটা আমাকে ছাইরা দেন, আপনার দখলদারি ধরে রাখার জন্য আমার সংসার ব্যবহার করেন না। নয়ন ওর সাথে ভিতরে রুমে যায়, রুমে যে কি জানি কথা বলে, কথা বললা বের হইয়া বলছে ঠিক আছে এখন নিয়ে যাচ্ছি, ঈদের পরে কথা হবে। আমি বলছি ঈদের পরে কথা আপনারা কি বলে, বউ তাকে দেখছি এই ঈদের পরে, এই নির্বাচনের পরে, এই আজকে এই কালকে, এই তো পরশু, এই তো বসতেছি, এমন করে করে আপনি কিন্তু আমার 1.5টা বছর খেয়ে ফেলছেন, প্রায় 2.5 বছর, হ্যাঁ 2.5 বছর নষ্ট করে ফেলছেন। আমি কিন্তু এই সুযোগ দেব না, ঈদের পরে আর কিছু না, আমি আমার সংসারে দিব না। যদি আপনার বোন, আপনার মেয়ে যদি আমার সংসার দিতে না চান, তাহলে একবারে কাগজপত্র দিয়ে আপনারা আলাদা করে নিয়ে যান, আমার সংসারে থাকবে, আবার থাকবে বাপের বাড়িতে, আপনারা আটকে রাখবেন, আবার চাবেন ওটা শেষ করে তারপরে পাঠাইবেন, এরকম তো আমি এটা দিতে চাচ্ছি, এরকম দিতে পারবো না। তো এরকম কথা বলে ফাতেমাকে নিয়ে যায়, ফাতেমা চলে যায়। আমার এই স্ত্রীকে আমি কেন ভালোবাসবো, যে স্ত্রী চলে হচ্ছে তার ভাইয়ের কথায়, চলে হচ্ছে তার মার কথায়, চলে হচ্ছে তার বোনের কথায় পুলিশে যেতে আপত্তি লাগে না, মার কথায় পুলিশে আপত্তি লাগে না, পরে বাসা সরি বলে। তো এই বিষয়গুলো আমি করি নাই। এই তারপর রাত 12টা বা 11:30 বা 12টার দিকে নয়ন পুলিশ নিয়ে আসে। তারপরের দিন কিন্তু ঈদ হবে, বুঝতে পারছেন? অর্থাৎ 29শে রমজান, তারপরের দিন ঈদ হবে। পুলিশটা বলতেছে কালকে সকালে ঈদ যদি হয়ে যায়, না জানি পরের দিন ঈদ হয় নাই, রাতের বেলা মানে 4টার দেখা গেছে যে রাতে না, পরের দিন মানে রোজা আছে, তারপরের দিন ঈদ হবে। তো আমার সন্তান জামা কাপড় সব কিনে রাখছি, কিন্তু আমি ওই দিন ঈদটা আমার ছেলের সাথে করতে পারিনি, কারণ নয়ন আইসা ওই পুলিশ দিয়ে তারপর হচ্ছে জাহানকে ছাড়া নিয়ে দেয়। পুলিশের একই কথা, দুধের বাচ্চা, এটার আপনাদের কি কথা আছে, ওই একই কথা যে আমি মারি, আমি অত্যাচার করি, আমি হচ্ছে এরকম আমার মা মারে, সবাই মিলে আমরা এরকম অত্যাচার। নয়ন পায়না দেখে ওর সাথে ওর একটা বন্ধু আসছিল, ঠিক আছে, যাক সেই বন্ধু এরকম বন্ধুরা বলতেছে ভিডিও কর, এই ভিডিও কর, সবাই মানুষকে ছাইরা দিমু, মানুষকে বলবো যে এই দেখেন এই মা শাশুড়ি, সরি বোন শাশুড়ি আর ছেলে মিলে কি বলে বোনরে মারে। আমরা বলছি ভিডিও করেন। এই যে ভিডিওটার এই যে ক্লিপ আমি আসলে সপ্তাহ রেকর্ড করে রাখতাম,
আমি জানতাম কোনো দিন কাজে লাগবে, আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে। এই সকল রেকর্ডগুলো, এই কথাগুলো, ভয়েসগুলো যা কিছু আছে আমি আমার এই যে জায়ান জানো এই চ্যানেলের মধ্যে ছেড়ে দিব, আপনারা ওগুলো দেখে নেবেন বা শুনে নেবেন, বা পডকাস্টের মধ্যে ছেড়ে আপনারা অন্য কাজ করে থাকেন আর এই শুনবেন যে এই কি বলে এই স্বার্থবাজদের মানে কি বলে লেভেলটা, এটা আপনারা যাচাই করে নেবেন। তো এই নয়ন এই কি করে ফাতেমাকে উঠায় নিয়ে চলে যায়। ঈদের পর খুব কষ্ট, আমি জানি না দুনিয়ার তো কষ্টটা, আমি কত ঈদের মধ্যে আমার ছেলেকে আমি নামাজ পড়তে পারি নাই, অনেক কিছু হয়েছে। ঈদের দিন ফোন দেওয়া হয়েছে, নয়ন বলতে ঠিক আছে বুঝছি অনেক কিছু অন্যায় করছি, অনেক কিছু করছি, ঈদের পরে দিয়ে যাব, মানে সামনে কুরবানিদের পরে দিয়ে যাবো যেহেতু বলছে। তো কুরবানি পর্যন্ত অপেক্ষা করছি, কুরবানির পদেও দিয়ে যায় না। তারপর আমি হচ্ছে ডিভোর্সের কাগজ পাঠাইছি, এক কাগজ পাঠানোর পরেও ওরা কি করে না, দেয় না। কারণ নয়নের সব ক্ষেত্রে ধান্দা হচ্ছে কোন অ্যাঙ্গেল থেকে সংসার ভেঙে দেওয়া যায়, কারণ ভাইঙ্গা দিলেই ওর যে সুবিধাটা সেই সুবিধাটাও পায়। এই জন্য বোনকে বুঝায় ওইটা, আমি যখন কাগজ দিচ্ছি এখন আন বুঝিয়েছে, কাগজ দিয়ে ফেলাইছে তোর আর সংসার টিকবে না। আগে কি বা টিকে গেছিল, আগে কি করছো টিকার মতন। বোন একবার নিয়ে গেল পুলিশ ডেকে, আবার একবার নয়ন পুলিশ ডেকে নিয়ে গেল, এটা কি টিকার কি রয়েছে। এরপরে যাই হোক কোরবানি পরে দেয় না দেখে আমি কাগজ দিছি একটা, তো আমি খুব সুন্দর করে সিস্টেম করে দিচ্ছি, আইন হিসেবে ল বুঝে জানি বুঝে সেই বুঝ অনুযায়ী একটা করে দিয়েছি, একটা দিছি তা কোনো সারা শব্দ নাই। দুইটা দেওয়ার আগে 1 মাস যাওয়ার পরে এখন দৌড়াতে আসছে ফাতেমা যে আমি এই সংসার রাখতে চাই, আমার কাগজ উঠায় নেয়। যখন এটা বলছে আমি বলছি যে তাহলে তোমার বাইরে ফোন দিলাম, যে এটা তোমার নিতে পারে, এটা নিশ্চয়ই তোমার ফ্যামিলির মাধ্যমে হতে পারে, আর যদি ফ্যামিলি না হয় তাহলে তুমি বলো যে ফ্যামিলি ছেড়া দিছি আমার কাছে, ফ্যামিলিও রাখবা, আবার আমার এদিকে এসে বলো ফ্যামিলি কিছু করে নাই সব তুমি, এটা তো হতে পারে না। নয়নকে যে ফোন দিতে দিব ফাতেমাকে আমার সংসার লাগবে না, আমার বাইরে জানায়েন না, কারণ ভাইয়া মেরা ফেলবে। এইটা আমি বলতেছি একদম স্পষ্ট কথা। ও সংসারের থেকে বেশি ভয় পাইতো নয়নরে, কারণ নয়ন ওই যে আগের বিয়ের সময় মারছে, এবার ওই মায়েরে ভয় পাইতো, এবং এই যে ভয় যে পাইতো ও 1.5 থেকে 2 ঘন্টা একটা জায়গায় বসে আছে ওই কটা মানুষের কাছে, তাদের কাছে রিকোয়েস্ট করছে আমার স্বামীরে বলেন ঠিক আছে আমি তার সংসারের কথা কিছু বলবো না, কিন্তু সে যে আমার ভাইরে ফোন দিয়ে বইলা দিল সেটা এখন রিপিট উঠাতে বলেন, ভাইরে বলতে বলেন যে না ও আসে নাই, এটা কারণ ও কত ভয় পাইতেছে যে ওর ভাই যদি যাই না ফেলায় যে আমার কাছে আসছে তাহলে ওরা মাইনা ফেলবে। কারণ ভাই চাইতো যে এরকম করে ইয়া করে থাকে, এমন যদি সংসার ভেঙে যাক, দেখ ও ফেরত আসবে না, দেখে 1 মাস যে আমি ফেরত আসি না, অর্থাৎ মানে ফাতেমা ওর সংসারটা ও রাখতে চায়, কিন্তু নয়ন জাকিয়া তারপর পান্না ওরা এই সংসার, কারণ ওদের তো আর মায়া নেই, ওদের তো আর কোনো টেনশন নেই, ওর বলে যে এই সুযোগে যদি সংসার ভেঙে যাক এই ফেলার কি আছে, ওর কি আছে, তোর অন্তত সাবারের জায়গাটা দিয়ে দিব, তোর এটা দিয়ে দিব, তোর সেটা দিয়ে দিব, এরকম নানা রকম লোক দেখে ওকে। আর ও চাইতো না যত আগে একটা সংসার ভাঙছে এই ভাইয়ের কথা শুই নেই পরেরটা এরকম করবেন চাইতো না। আবার ফ্যামিলিকেও চাইতো, আবার একদম পূর্ণ ভরসা যে ফ্যামিলিকে সিনেমা চলে আসবে সেই ভরসাটাও পাইতো না, কারণ আমার কি বা আছে, ঠিক আছে। তো এরকম চিন্তাগুলো ও নানাভাবে করতো। আচ্ছা, তো এইটা করতে গিয়ে হ্যাঁ 1 কাগজ দেওয়া হয়েছে, 2 কাগজ দেওয়া হয়েছে, এরকম করতে তো আসে না 2 কাগজ দেওয়া হয়েছে তারপর আসে না, অনেক রকম তদবির করে অনেক কিছুই করে, আবারও সে রিকোয়েস্ট করে আমার এই চাকরিটা করতে দাও, এটা করলে আমাদের অনেক লাভ হইব, আমার বোন এই ফ্ল্যাট যে ছেড়ে মালপত্র নিয়ে গুছানো একদিকে যে যাবে এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, আমার মা যে মাল নিয়ে এখানে যাবে এটা অনেক কষ্ট ব্যাপার, এই তো তুমি আমি করি কষ্ট, এটা তো একদিন করতে হবে না, এটা একদিন করতেই হবে, তাহলে সেটা কষ্ট, আমার সংসার নিয়ে আমার সংসার কত বড় জিনিস, আর তাদের একটু মাল ফ্ল্যাট চেঞ্জ করতে হবে এইটুক তারা করতে পারবে না, এইটুক যেন আমার সংসারে মেনে নিতে হবে, এটা কত বছর, এই তো আর 2 বছর, এই তো নীরবের পরীক্ষাটা হলো, নীরবের পরীক্ষার সাথে ফ্ল্যাট চেঞ্জ করা কি সম্পর্ক। তো এরকম পরীক্ষা শেষ পর্যন্ত একেবারে যখন পারে না একেবারে এই 3 তালাক হওয়ার 90 দিন হওয়ার 1 বা 2 দিন আগে চলে আসে, বলে ঠিক আছে আমি ছেড়ে চলে আসছি, সব ছেড়ে চলে আসছে, আর বলছে সব ছেড়ে আসবে না, হয় তোমার ফ্যামিলি নিয়ে আসো, ফ্যামিলি সেই সিদ্ধান্তটা দেখ, আর নয়তো তুমি ফ্যামিলিতে যাইও না, তোমার একটা গার্ডিয়ান বানাও তাদের মাধ্যমে হোক। ও তোর মানে আছে ঠিক আছে কোনো ফ্যামিলি নেই, ফ্যামিলি আসবে না, আমার ভাই এইগুলা করছে, ভাই এরকম চিল্লায় বলছে যে মায়েরা ফালাইতেছে বা আমার মারে, এখন আবার এই মুখটা কিভাবে দেখাবে, অনেক কিছু বলে আমার ভাই আসতে পারে না, আমার মা ও কি জানি বলছে এগুলো বলে পারবে না, এই জন্য আমি চলে আসছি। তবে সমস্যা নেই, তারা আমার সংসারে তারা আর নাক গলাবে না, ওই যে ওই সময় কিন্তু চিঠিটা দিছে, ঠিক আছে, তো আমার সংসারে তারা আর নাক গলাবে না। তো এইসব বলার পর যাক আবার সুন্দর সংসার করতেছি, সংসার করতে করতে দেখি আবার ওর মার ফোন আসে, আবার ভাইয়ের ফোন আসে, আবার ওরা যাইতে বলে, আবার ওই চাকরি নিতে বলে, সংসার তুই ঠিক আছে আবার চাকরি, আবার আমাকে তাস্কিল করে, আবার আমাকে বুঝায় এই তো আর 3টা মাস করব, এই তো আর 1টা মাস করব, 1 মাস করার জন্য এটা দরকার ঠিক, আর 3টা মাস কত দরকার, 3 মাস পরে ওই নীরবের পরীক্ষার এখনো 1-1.5 বছর বাকি আছে, আমি বুঝি না এই মিথ্যা কথা মানেগুলা কি। অনেক কিছু বলছি, সম্পর্কটা আমাদের মধ্যে সুন্দর সম্পর্কটা করতে পারলামই না, পুরো ফোড়াটা হয়ে রয়েছে, টনটন করছে, এই
দখলটাকে কেন্দ্র করে। ওরা কিছুতেই সংসারটা করে আসতে চাইছে, সংসারটা করতে দিত না। এরপরে যাই হোক গেছে হচ্ছে বোনের বাসায়, পান্নায় মাঝখানে বলছিলাম যে আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি যাওয়া লাগবে, আমি বিশ্বাস করি না, গেলেই আবার তারা আটকায় রাখবে। তো অনেক কিছু আমার সাথে বলে টিলা বোনের বাসায় একবার গেছে, যাওয়ার পরে পান্না আবারও সেই ব্ল্যাকমেল আবারও দেখো, আর কইছিল এখানে আসবি না যদি এখানে হয়, কারণ ও চাকরিটা ছেড়ে দেওয়ার কারণে এখন তৈরি হয়েছে সিচুয়েশন, হয় এই পান্না বাসায় উঠবে অথবা এই চাঁদপুর চলে যাবে। এই জন্য পান্না ওকে অনেক কিছু বলার কারণে ও দেখলাম আসলো, আইসা বললো আমার পরীক্ষা কথা বলা গেল, এই যে গেল পরীক্ষা বলছে পরীক্ষা পরে চলে আসবে, এরপর আর কিন্তু আসে না, কারণ গিয়ে আবার যে সে চাকরিটা জয়েন করে ফেলে। তারপরে এরপরে যখন জয়েন করে ফেলে অনেক যন্ত্রণা, অনেক কথা, আমি পান্নাকে তুই তামারি করে অনেক কিছু বলি, অনেক কিছু হয়, এই যে তুই তামারি করলে তারা আমার খুব কিছু বেয়াদব বলে, আমি খুব খারাপ। আমি চিন্তা করতাম আমি খারাপ তো অন্যকের সাথে করতেছি না, আপনার সাথে কেন করতে হয়, এই ক্ষেত্রে বুঝতে পারেন না যে বেয়াদবিটাকে আমি করতেছি নাকি বেয়াদবিটা ডিজার্ভ করতেছে। খারাপের সাথে বেয়াদবি না করে তো অন্য কারোর সাথে একটা বেয়াদবি করা হয়ে গেল। তো অনেক কিছুতেই এই আমি আর এটা আগাই না, কি বলবো। হ্যাঁ, তো পান্নার সাথে কথা তো বলে আমি এই যে ইস্তফা দিই, ও বলে যে আপনি সংসার আর করবো না, কিন্তু এই কথা বলে আর কিছু করে না। আমি বুঝছি যে এই জন্য ওই চাকরি করার জন্য ওই নীরবের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এই টাইম পাবো না, আনবো আবার নিয়ে যাবে, আনবো আবার নিয়ে যাবে, আবার আটকে রাখবে, এগুলো পারবো না, থাক ও আরটা করুক আমারটা করুক, একটা সময় যদি মাফ চাই হোক বা ভুল বুঝে হোক বা আমি পূর্ণ নিরাপত্তায় যে না আর তোমার সংসার নিব না, এই নিরাপত্তায় যদি আমাকে দিয়ে যায় তখন আমি অত রাখবো। এইভাবে করে চলতেছিল। এক বছর আমি আর কথা বলি, একেবারে ওর সাথে একটা শব্দ একটা বাক্য ফোন দিলে ধরি না, কোনোভাবেই যোগাযোগ আর রাখি না, ওদের সব ব্লক দিয়ে দিছি। 3-4 মাস পরে চিন্তা করলাম যদি এই সম্পর্কটা একদিন না থাকে তাহলে বাচ্চাটাকে কেন আনবো না, ও তো দোষ করেনি, আমি 3-4 মাস হতে বাচ্চাকে নিয়ে আনতে থাকি। ঠিক আছে, একটা কথা, বাচ্চার খরচ কিনে না, আমি বাচ্চার খরচ সুবিধা দিই, ওই যে বললাম যখন বাচ্চা বড় হতো তখন কিন্তু খরচ দিয়েছিল প্রত্যেক মাসে 5,000 টাকা করে, এবং বাচ্চার যে খরচ সেটার জন্য সব কিছু কিনে দিতেছিলাম, কিন্তু ওরা স্বীকার করে না। এই জন্য আমি বলছি আমি আর হ্যান্ডি কিছু আর দিব না, কোন ডকুমেন্ট আকারে দিতে হবে, কোন ডকুমেন্ট আকারে দিব নাহলে দিব না। আর একটা হচ্ছে, কিন্তু আমি আমার ব্যাংকে আমার টাকা জমাচ্ছিলাম ছেলের জন্য, যে প্রত্যেক মাসে যে খরচটা দেওয়া দিতাম সেটা আমি জমাবো। যাই হোক একদিন আমি ছেলে যেতে পাই, আলহামদুলিল্লাহ ওই ছেলের টাকা জমিয়ে আমি যে বোর্ডটা দেখতেছে স্মার্ট বোর্ডটা, এটা প্রায় 2-2.5 লাখ টাকা, এই জিনিসটা আমি আমার ছেলের টাকা যখন জমিয়েছে তখন আমার ওই ছেলের টাকা অনেকগুলো টাকা জমে গেছে, প্রায় 80, বেশি জমছে না, 5,000 করে, মানে 80 বা 90 মতো জমাতে পারছিলাম। ওটার সাথে আমি আরো কিছু টাকা ম্যানেজ করে একটা কোম্পানি দিই, সেই কোম্পানি আমার ছেলের একটা শেয়ার আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলের জন্য অনেক কিছু জমতেছে, এটা নিয়ে আমার ছেলেও টেনশন করতে হবে না বা ওদেরও টেনশন করতে হবে না, এটা ওদের জানানোর দরকার পড়ে না। তো যাই হোক আমার ছেলের এই খরচটা আমি দিই না, কিন্তু ছেলেকে আনা করি, ওরা দেয়। এই যে দেওয়াটা এটা ওরা দিতে চায় না, ওই যে জাকিয়া বেগম, কারণ এই যে যখন যাই না তখন সেই বাংলা কলেজের অধ্যক্ষ বা অন্যান্য মানুষকে বলে ফেলাইছে যে কেন মেয়ে চাকরি করে, কারণ ছেলে খরচটা দিতে চায় না এই জন্য। আবার কেউ কেউ জানে ফেলাইছে না ছেলে অনেক ভালো জায়গায় চাকরি করে, ভালো জায়গায় আছে, একটা ভালো ফ্ল্যাট, একটা বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকে, যেই ফ্ল্যাটের ভাড়াই যদি হয় 20,000 বা টোটাল খরচ যদি 30,000 বহন করতে হয়, তাহলে নিশ্চয়ই মিনিমাম কিছু তো ইনকাম করে, ইনকাম না করলে 30,000 খরচের সাথে বহন করতে পারে না। তো যাক অনেক কথাবার্তা হয়, কিন্তু ওরা বাচ্চা দিতে চায় না। আমি তখন একদিন এরকমও হয়েছে, আমি এই যে জাকিয়া বেগমের সঙ্গে অনেক তর্কাতর্কি করে গালাগালি করি যে স্বৈরাচার, হাসিনা পতনের পরে বলছে যে স্বৈরাচার একদিন তর পতন হইব, এবং তুইতেমানি করতাম, কারণ ভালো জিনিস তারা ডিজার্ভ করতো না, কারণ তারা আমার তুইতেমানি করতো, আমার সন্তান ঠিক মতো দিত না। এরপরে হচ্ছে আমি একদিন দরজা ভেঙে আমার সন্তানকে আনতে হয়েছে, ছেলেকে সুন্দর করে দিয়ে দিবে এটা তারা সুন্দর করে দিত না, কোনটার কথা বলতো, আমি কিছু চাইলে সেটা দিত না, আমি বলতাম আমার ছেলের আইডি কার্ডটা দেওয়া হোক, অর্ধেক একটা অ্যাকাউন্ট করতে চাইছিলাম, যে অ্যাকাউন্টে আমি সেখানে জমা দিয়ে থাকি না, সেটাও তারা এরকম যাতে না করতে পারি, অর্থাৎ কিভাবে করে আমার কাটকে রাখা যায় এমন কোনো চেষ্টা নেই তারা করে নাই। ওদের এই দখল লাগবেই, দুনিয়া যা উল্টায় যায় ওদের দখল লাগবেই। তো আমিও দেখতে চাই এই দখল ওদের কত দিন থাকে, আমি চাই যে ওরা এই দখলটা থাকুক, আমার সন্তান বড় হয়ে দেখুক কি একটা চেষ্টা জায়গার জন্য ওরা কিভাবে করে এই সংসারটা নিয়ে এরকম করছে। আচ্ছা, তো কি বলে কোন পর্যন্ত গেলাম, হ্যাঁ ছেলেকে দেয় না, অনেক ঝামেলা টামেলা হয়। একদিন তো বটি উঠায় নিয়ে আসছে, বটি উঠায় নিয়ে আসলে আমি সরি নেই, আমি জানি যে কোপ দিতে পারবে না, আমি এই জন্য বলছি কারণ আমি জানি যে আমি এমন অন্যায় করি না যে অন্যায় কারণ তোরা এত রাগ আমাকে কোপ দিতে হবে, আমি এই অন্যায়টুকু করিনি। ঠিক আছে, হ্যাঁ তোদের রাগ আছে, তোদের এই দখল দায়িত্ব রাখতেছি না, সব ফাঁস হয়ে যেতেছে, মানুষ সব জানা ফেলাইতেছে, সব বুঝে ফেলাইতেছে, এই জন্য রাগ হতে পারে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তো এইভাবে চলতে একদিন প্রায় একটা বছর প্রায় কাছাকাছি চলে যায়, এরপর একদিন ফোন দেয় যে এই সংসার, নয়ন বলে যে ঠিক আছে আমাদের সংসার তাহলে কি করে ভেঙে দিই, অর্থাৎ সেই ভয়, মানে কোনোভাবে আমি তো ভাবছিলাম নীরবের পরীক্ষার পর অন্তত দিয়ে দিবে, কিন্তু এখন তারা বুঝতে পারে যে নীরবের পরীক্ষার পরও দেওয়া সম্ভব না, বা নীরবের পরীক্ষার পরও নীরবে তুই চাকরি হবে না, ওইটাতে আরো 1.5-2 বছর,
এখন যেই আমাকে 1.5-2 বছর 2 বছর বলে বলে আমাকে অপেক্ষা করাইছে, সেখানে আবার কোন মুখে আবার 2 বছর 1 বছর বলবে? এটা বলার মুখ নাই থেকে তারপরে কি করলো, অনেক কিছুই বললো, তাও দেয় না। আমি বলছি ঠিক আছে ডিভোর্সের কাগজ দিয়ে দেন। কি বলে, কাজী অফিসে আসো। আমি কাজী অফিসে ডিভোর্সের কাগজ দিলে এমনিতে দেওয়া যায়। অর্থাৎ তারা যে একটা সুন্দর ফর্মালি বসবে, এইটুকুরও তাদের, এই ভদ্রটুকু তাদের করতে মনে চায় না, যে বসে অন্তত কি করছি আর কি করি নাই, আমি ভুল তো করতে পারি, ধরে নিলাম আমি এগুলো যা বলছি সব মিথ্যা, আমি কোনো ভুল করতেছি, সেটাই বলতে তো পারার জন্য তো বসা দরকার। তাদের ভয়টা কোথায়, যে আমি যদি অন্যায় করে থাকি, তাদের ভয় তো কিছু নাই। ছেলে বলে খরচ দেয়, ছেলে যদি খরচ না, তাদের ভয়টা কোন জায়গায়? বসে মানুষটা বলুক দিয়েছিল খরচ দেয় না। তো ওই জানে যে আমি এত ডকুমেন্ট বা সবকিছু এমন স্পষ্ট করে রাখছি যে তাদের আসলে কিছু করার নাই। তো নীরবের পরীক্ষা যখন বুঝতে, তারপর হচ্ছে আমাকে ফাতেমা সেপ্টেম্বর মাসে আমার ছেলের জন্মদিন, সেই দিন ডিভোর্সের একটা কাগজ দেয়। এরকম 1 মাস যায়, 2 মাস যায়, 2 মাস পরে তারপর আবার আমি মাঝখানে 1 মাস পরে আমি নক দিছিলাম যে এটাকে রিজার্ভ করে, এদের 1 বছর কথা বলে না। এই বছরের পরে কাগজ দেওয়ার পর প্রথম নক দিছি। নক দেওয়ার পরে খুব ভাব, কথাবার্তা বলবে না, কিন্তু বুঝতে পারতেছি একটা সফট কর্নারে আছে। তারপরে 15-20 দিন পর আবার আমাদের এই দেখা হয়, কথা হয়, আবার আমরা যেখান থেকে আমাদের শুরুটা হয়েছিল সেই জায়গায় ঘোরা হয়। এটা ঘোরার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এবং এই 1.5 বছরের যত যন্ত্রণা আমরা একটা দিনের মধ্যে কভার করে ফেলছি। আসলে এইটা কাজ করতেছে এই যে এই সিন্ডিকেটটা, এই যে জাকিয়া, এই নয়ন, এই পান্না, আরো কেউ আছে, একটা নাম লিখে রাখি, হারুন। চিন্তা করেন যে এই যে প্রত্যেকটা মানুষের তো একটা স্বার্থ আছে, এটার কিন্তু কোনো স্বার্থ নেই, শুধু হচ্ছে এই নোয়াখালী গ্যাংয়ের প্রধান এ চায় যে তাদের যদি এখানে দখলে মুক্ত হয়ে যায় তাহলে তাদের শক্তি একটু কমে যায়। এই শক্তি যদি না কমে, এই জন্য আমার সংসারটা নিয়ে ওই স্যারের সাথে বলা, অমুকটা বলা, প্রোটেক্ট দিয়ে রাখা, আমি যখন যাই তখন উল্টা আমারে শাসানো, তুমি মারো কেন, মারলে তো তুমি সংসার তো করবে না। আমার সংসার আমি চাই, আমি কি বললাম সত্য না মিথ্যা সেই যাচাই করার প্রয়োজন মনে করে নেই। এই নয়নের চামচা, নয়নের কথা উঠে বসে, নয়ন যা বুঝে তাই তারা বুঝছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই হারুন কি বলে দালালেরও পরিণতির দেখতে একদিন চাই, হবে একদিন পরিণতির কিছু না কিছু হবে, একদিন আওয়াজ উঠবে এই জায়গা নিয়ে, দখল নিয়ে আপনারা যারা যেমন করছে, একদিন আওয়াজ উঠবে, শিক্ষার্থীরা তাদের জায়গা তাদের মতো বুঝে নিতে চাইবে। আচ্ছা, যদি এরকম কোনোদিন হয়ও, সেদিন সেই আন্দোলনের একদম আমি এবং ছেলে প্রথম কাতারে থাকবো, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো তারপর আপনারা বাকি যারা ভালো থাকুন সেটা আমি আশা করি। এরপর দেখেন, এই কাগজ দিচ্ছে, 1 কাগজ, 2 কাগজ, 3 কাগজ পরে আমাকে বারবার রিকোয়েস্ট করে, চলো কাগজ উঠায় ফেলাই, চলো করে। আমি কেন, কিসের ভিত্তি উঠাবো, কি তুমি এই সংসার করবা এরকম? কয় আলাদা যদি নিয়ে রাখেন তাহলে করব। আমি আলাদা নিয়ে রাখবো, প্রথম চাই রাজি হই নাই, যে এত কিছু করার পর সে আলাদা, তার মধ্যে জানতামই তো এগুলো করে তুই শেষ পর্যন্ত যখন কিছুটা হয়ে যাবে না তখন খুব আলাদা, অর্থাৎ এই এত বছরের কোনো ছাপ বা চিহ্নতা থাকবে না, এরকম তা চাইতেছে। তো তারপর শেষ পর্যন্ত বুঝলাম সন্তান রাখার জন্য, সংসার রাখার জন্য আলাদা হওয়া দরকার। এখন আমি আলাদা হওয়ার জন্য ফ্ল্যাট খুঁজি, টোলার বাগে আমি একটা বাসা দেখেও ফেলছি, এখন বলে যে না আলাদা হবে না, আলাদা কারণ আমি বলছি যদি এখানে থাকতে হয় তাহলে কিন্তু ওই চাকরি আর করতে হবে, আমি তো আলাদা নিছি, সবকিছু করছি, এখন আর এই চাকরি ওই দখলের বিষয় আমি আর মানবো না। তো প্রথম বলছে আচ্ছা ঠিক আছে, কয়দিন পরে বলছে না আমি এই চাকরি করবো আর কয়টা দিন, আর তোমার এই বাসা থাকবো। আমি তাহলে আর এই বাসা থাকার মানেটা কি হয়, কারণ আমাদের সংসারটা তো হইলো। আচ্ছা, তারপর আমি শেষ পর্যন্ত এটা মানছি, আচ্ছা ঠিক আছে আমরা এখানে সংসার করে বাসায় থাকবো, আলাদা করে বাসায় নিব। আমার ফ্যামিলি অনেক বুকে পাথরও চাইপা বুঝতে পারছে যে এই যে দানব, এই যে জানোয়ার, এদের সাথে পারা যাবে না, কিন্তু এই চায়নার মুখে দিয়ে তাকায় যেমনি হোক এটা করা লাগবে, তো মেনে নিছে। এখনো বুঝছে যদি ওইখানেই আইসা যা চাকরি করে তাইলে যদি এই দখলের একটা ইম্প্যাক্ট পড়ে, আপনারা যারা কলেজে যারা আছে তারা যদি এই প্রস্তাব তোলেন যে আপনার ঘরে কেউ থাকে না কিন্তু জায়গা দখল করে রেখে দিছে, এই জন্য ও বললো যে না আরো 1 বছর, আমার কাছে 1 বছর সময় চাই, যে আর 1 বছর আমি এখন থাকতে চাই, এই কি বলে তারপর আপনার সংসারে আসবো, আপনি যেখানে রাখবেন সেখানে আসবো। আমি কেন 1 বছর পর আমার মা ভালো হয়ে যাবে, 1 বছর পর আমি যে অত্যাচার করি এগুলো, তো বলে যে এগুলো, আমি কাছে ঠিক আছে 1 বছর পরেই আসবা, তাহলে 1 বছর পরে আসবে এইটুকু আমার গ্যারান্টি দাও, কারণ কোন গ্যারান্টি মানে দিতে পারবো না, মানলে মানুষের না মানে বিশ্বাস করলে করছে, না করলে নাই। আমি 4টা বছরের মতো পার হয়ে গেছে, ধরে না আরেকটা বছর পার করবো, কিন্তু ওই একটা বছরই যে এর বেশি যে না, এইটুকু একটা গ্যারান্টি দেওয়া দরকার, তো তাও দিবে না। যার ফলে আমিও আর সেই কাগজটা তুলি নাই। আমাকে অনেক রিকোয়েস্ট করছে আগে কাগজ তোলার জন্য, আসেন কাগজ উঠায় ফেলাই চলে যাই, এই হবে জেনে দিয়ে তাকায়, অনেক কিছুই করছে। কিন্তু আমি বলছি যে সেই যা তা যদি থেকে যে তাহলে এই কাগজ উঠানোর মানেটা কি হয়, অর্থাৎ কাগজটা দিছিল আমাকে এই ভিতরে দেখার জন্য, কিংবা নয়নের চাপে যে এরকম কথা থাকতে পারবি না, তোর যে পোলা যে নিতে আসে আশপাশে মানুষগুলো দেখে,
একটা প্রবলেম হয়, এরকম করে দিয়ে একবারে ছাড়া দেয়। তো এরপরে করে ডিসেম্বরের 30 তারিখে ভাবছিলাম যে মনে সম্পর্ক শেষ হয়েছে, মানে শেষ হয়নি। 5 তারিখে যা জানলাম যেন এটা 90 দিন, 100 দিন লাগে। 100 দিন পরেও যা শুনেছি না সংসার শেষ হয়নি। কি জন্য? কারণ মেয়ে দিয়ে এটা ওটার কাবিননামা হতে পারে, ও তো দিছে ভয় দেখানোর জন্য, এবং ওকে একটা কাবিননামা ও যদি উঠায় তাইলে এই সংসার আলাদা হবে। এনে কাবিননামাটা উঠাইতেছে না, বারবার বলি তাহলে কাবিননামাটা উঠায় ফেলো, এটা উঠায় না। অর্থাৎ ওই যে আমাকে ঝুলায় রাখা, আমি অন্য কোথাও বিয়েও করতে না পারি, আবার যাতে এই ভয়টা যে দেখানো সেটাও দেখানো হয়ে গেল। এরপর আমি ডিসেম্বর মাসে আমার ছেলে আনতে যাই, ছেলে দেয় না। এটা ওই সময় কোন্দল হয়, ঝামেলা হয়, এতদিন দিছে কিন্তু শেষ যখন সেই সময় দেয় না। এবং বাসা পর্যন্ত আনছিলাম, বাসা থেকে সিনে নিয়ে যায়। আমি বলছিলাম যে ছেলে আমি আনতে যাব, তোমাদের যখন আনতে আমার থেকে নিয়ে গেলে তোমরা নিয়ে যাবা, আমি নিয়ে আসবো, বাস এইভাবে করে আমার ছেলে আমার থাকুক। নিয়ে আসবো আমি, দিয়েও আসবো আমি, এত তো আমি করতে পারবো না, আমারও কাজ আছে, সময় আছে, দাম আছে। আচ্ছা, এরপর ছেলে দেয় না। এরপরে হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ, এই যে 2026 ফেব্রুয়ারির 5 তারিখ আমি হচ্ছে ডিভোর্সের কাগজ পাঠাই। তার মানে হচ্ছে ফেব্রুয়ারি, মে, এপ্রিল, মে মাসের তো, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ মে মাসের। তার মানে মে মাসের 5 তারিখে আমাদের এই সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যাবে। সুতরাং এর আগে যদি ওরা ফেরত আসে তাহলে ফেরত আসা হবে, না হলে তো হলো না। আমরা এটা নিয়ে খুব বেশি কনসার্ন না। সন্ধান চিন্তা করে মনে হয়, আবার মনে হয় যে আমি শুধু একটা নিরাপত্তা পাইলে আমি সংসার নিব, যেই সংসারের মধ্যে জাকিয়া নাক আসবে না, নয়নের ত্রাস আসবে না, এবং পান্নার স্বার্থ এবং পান্নার এই হাত গলানো আসবে না। যদি এটুক নিশ্চিত হয়, আমি ইনশাল্লাহ ওকে নিতে আমার কোনো আপত্তি নেই। ও যা করছে না করছে আমি বুঝছি, এই সিন্ডিকেটে পড়েই, এই চাপে তাপে এই কারণে পড়ছে। যাক, তারপর ওর বিবেচনা আছে, ও আসবে কি আসবে না সেটা আপনারা অনেকে বলতো, ভাই এরা তুমি যদি প্রিন্সিপালকে গেছি, সেও বলছে যে আগে যদি জানাইতা তাহলে বলতে পারতাম। একটা কথা বলে রাখি, এখানে আমি খুব আশ্চর্য হয়েছি। আমি জানতাম ওর এই চাকরিটা দেওয়ার সময় ফেরদৌসী আরা এরকম একজন মানুষ, সে 50,000 টাকা ওদের থেকে ঘুষ নিয়ে ওকে চাকরিটা দিচ্ছিল। আমি ভাবছিলাম ফেরদৌসী আরা হতে পারে ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের একজন হতে প্রধান শিক্ষক, কেমন কেউ হতে পারে। কিন্তু আমি বর্তমান যে প্রিন্সিপাল তার রুমে যখন যাই, তার রুমে গিয়ে তার এই ভোটটা যখন পড়ি, সেই ভোটের মধ্যে যা দেখি এই ফেরদৌসী আরা এর নামটা আছে। তখন আমি বুঝলাম এই প্রিন্সিপালের এত নিচে, এই 50,000 টাকার জন্য মানে 50,000 টাকা দিয়ে কাউকে চাকরি দিয়ে দেয়। তার মানে বুঝতেছি এই জায়গায় কিন্তু একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে। এই টাকা পয়সা নিয়ে, অমুকের টাকা অমুকে নিয়ে, এমনি দিয়ে সেমনি দিয়া দখল ধরাটরা অনেক কিছু তারা করতেছে। তো যাই হোক, এটার আমি কোনো দ্বিধা নাই, কারণ এই 50,000 টাকার কথাটা আমাকে নয়ন বলছে, তারপর হচ্ছে ফাতেমাও বলছে, ফাতেমার মাই হালকা হালকা ইঙ্গিতে বলছে। পান্না 50,000 কথা বলে নাই, কিন্তু একটু চাপ দিয়ে বলছে যে এই তো কত কষ্ট করে চাকরিটা নিচ্ছে, আমি সেটা ছাইড়া দিব। ঠিক আছে, ওদের 50,000 অনেক কষ্ট। এই জন্য আমার 4 বছরে আমার সংসার, আমার যা মন চায় হোক, কিন্তু ওদের এই 50,000 টাকার তার চেয়ে বেশি দামি এবং সে বেশি মূল্যবান। তো এটা বুঝতে পারলাম যে এখানে একটা অনেক বড় কি বলে মানুষরা জড়িত। আমি একটু জানতে চাই, একটু রাস্তা জাগাইতে চাই, আমি এত তাড়াও নাই। তো সর্বশেষ আমি এই ভিডিওটা এখন তাহলে শেষই করে দিচ্ছি, সামারিতে চলে আসছি, শুধু শেষ করে এটাই দিচ্ছি। আমি এই ঈদটা, অর্থাৎ 26 সালে রোজার যে ঈদটা, এই ঈদটা আমি আমার সন্তানের সাথে করতে চাই। আগের দিন আমি ওকে নিয়ে মার্কেটিং করতে চাই। ওর জন্য অনেক কিছু কিনে টেনে ফেলছে, ঠিক আছে, কিন্তু আমি ওকে নিয়ে মার্কেটে হেঁটে হেঁটে ও যেটা পছন্দ করবে, ও যেটা দেখাবে, এমন কিছু কিনে আমি এই উৎসবটা পালন করতে চাই। আর যদি এই ক্ষেত্রেও নয়ন কিংবা এই যে জাকিয়া গং কিংবা পান্না সন্ত্রাসরা যদি এইখানে কোনো রকম হস্তক্ষেপ এবং আমার ওই যে কি বলে দেনমোহরের টাকা টুকা নিয়ে চাপাচাপি করে, আবার দেনমোহর টাকার জন্য আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আমি সেখানে দিব। আমি হাতে কিছুতে দিতে পারবো না। ছেলের খরচটাও আমি ওখানে দিতেই চাই না, কারণ পরিবেশ যেখানে আমি এত ভালো পরিবেশ সৃষ্টি করছি, আমি এখানে আমার ছেলেকে রাখতে চাই। যেই এখানে দেখেন স্বয়ং যে মরিয়ম, যে নয়নের সন্তান, তারাও কিন্তু চলে গেছে চাঁদপুরে, তারাও এখানে থাকতে চায় না, পান্নাও এখানে থাকতে চায় না। কেন আমার ছেলেকে আটকে রাখবো? আমি ছেলেকে এখন এই পরিবেশে বড় করবো? আমি ছেলেকে এই পরিবেশে বড় করতে চাই না, এই জন্য আমি ওখানে রাখতেই চাই না। যাচ্ছে না যে খরচ দিয়ে রাখবো, না, কোনোভাবে রাখতেই চাই না। আমি আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসতে চাই, এখনই চাই। আরও যখন দেরি হবে, আমার ছেলেকে এমনি অনেক কান পড়া দেয়, পারে না, ছেলে আমার কাছে চলেই আসে। তারপরও দেখছি মার কাছে অনেক থাকতে মা যে কান পড়াটা দেয়, ও তো সেখানে অভ্যস্ত হয়ে যায়। এটাও অর্জন এক সময় কাল হবে, এটাও ও বুঝে না। তো আমি যাক সন্ধ্যার সাথে ঈদটা করতে চাই। ঈদটা যদি করতে না দেয়, সেক্ষেত্রে সবার জন্য খারাপ, আমার জন্য খারাপ হবে।
কিছু একটা হয়তো দারুণ কোনো খারাপ কিছু বৃষ্টি কিছু ঘটে যাবে, যে ঘটলে এটা আমার জন্য খারাপ হবে। কিন্তু আমি শেষ কথা আমার একটাই, হয় ছেলে দে নয় জেলে দে। আসসালামু আলাইকুম।